দেখছেন? আমরা একটু অপেক্ষা করি, সবাই ক্লাসটাতে যুক্ত হয়ে যাক, তারপর আমি আমার ইন্ট্রোটা দিয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করব। তোমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মেনশন দিয়ে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, যেন তারা খুব শীঘ্রই ক্লাসের নোটিফিকেশন পেয়ে যায় এবং ক্লাসটাতে যুক্ত হয়ে যায়। আমরা একটু অপেক্ষা করি, তারপরে আমরা আজকে ক্লাসটা শুরু করব। তোমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, তোমরা আমাকে জানাও তোমাদের বাংলা এক্সামটা কেমন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। সাইমা ওয়ালাইকুম আসসালাম, আতিকুর ওয়ালাইকুম আসসালাম, সিফাত সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। আমরা আর কয়েক সেকেন্ড ওয়েট করব, তারপরে আমরা আজকে ক্লাসে শুরু করে দিব। তোমরা সবাই কেমন আছো? তোমাদের এক্সাম কেমন হয়েছে আমাকে জানাতে পারো। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এক্সাম কেমন হয়েছে আমাকে জানাতে পারো। জাকিয়া সুলতানা ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোথা থেকে আমার লাইভ ক্লাসটা দেখছো সেটাও জানাতে পারো। ওয়ালাইকুম আসসালাম জাকিয়া সুলতানা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সিফাত। মুজিব শুভ বলছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো থাকি। সিজানুর রহমান ওয়ালাইকুম আসসালাম। সিরাজগঞ্জ থেকে দেখছি রাজশাহী বোর্ড। ওকে আলিশা রাজশাহী বোর্ডের স্টুডেন্ট। আলিশা তোমার এক্সাম কেমন হয়েছে রাজশাহী বোর্ডের বাংলা এক্সাম? আমৃতা রিচিল হ্যালো বলেছে হাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে অনেকেই আমার ক্লাসটাতে যুক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে, সো আমি আর দেরি না করে আমার ইন্ট্রোটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। HSC 25 ব্যাচ, তোমরা জানি না কেমন আছো, আমি জানি তোমরা অনেক ভয়ের মধ্যে আছো। ইংলিশ নিয়ে তোমাদের ভয় সবচেয়ে বেশি, আর A+ মিস যায় সবচেয়ে বেশি ইংলিশ ফার্স্ট পেপারেই। সো আগামীকালকে তোমাদের ইংলিশ এক্সাম। আই নো তোমরা এখন খুব প্রেশারের মধ্যে আছো, টেনশনের মধ্যে আছো, বাট এইগুলোর মধ্যেই জীবন, এভাবেই কাটবে জীবন। আর কালকে যেহেতু পরীক্ষা, আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে HSC 25 ব্যাচের সাথে এটাই আমার লাস্ট ক্লাস, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। বাট আমি ভাবলাম কেননা তোমাদের আর একটু হেল্প করা যায় কিনা দেখি, আর 2টা ক্লাস নিয়ে। তাই আমি হাজির হয়ে গেলাম আজকে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। তোমাদের একটু ওয়ান শট টাইপের একটা সাজেশন ক্লাস বলতে পারো, লাস্ট মুহূর্তের শেষ ক্লাসটা বলতে পারো। তারপরেই আমি যদি ফার্স্ট পেপার এক্সামটা তোমাদের শেষ হয়, দেন আমি সেকেন্ড পেপার নিয়ে আবার আরেকটা ক্লাস আসবো, অ্যান্ড ইট উইল বি দ্য লাস্ট ক্লাস অফ মাইন। ওকে, বাংলা পরীক্ষা আলহামদুলিল্লাহ। ওকে, অনেকে বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আতিকুরের এক্সাম ভালো হয়েছে, সিফাতের এক্সাম ভালো হয়েছে। আর যাদের এক্সামটা ভালো হয়েছে বাংলা, তাদেরকে তো কনগ্রাচুলেশনস, প্রথম এক্সামই তোমার ভালো হয়েছে। আর যাদের ভালো হয়নি, ডিপ্রেসড হবা না, মন খারাপ করবা না। তুমি যদি প্রথম এক্সামটা দিয়ে ডিপ্রেসড হয়ে যাও, তাহলে বাকি সবগুলো এক্সাম খারাপ হবে, ঠিক আছে? প্রথম এক্সামটা যেমন হয়েছে হোক, এখন সেকেন্ড এক্সামের দিকে মন দাও, সেকেন্ড পেপার ইংলিশের দিকে মন দাও। ইংলিশের দিকে তোমরা একটু ফোকাস করো। বাংলা এক্সাম যেমন হয়েছে হোক, ইংলিশের দিকে একটু ফোকাস করার ট্রাই করো। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে বলবো ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা কিভাবে ভালো মার্কস পেতে পারো। আর দুইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে যদি 160 পাও, তাহলে হচ্ছে তোমাদের A+ আসবে, তাই না? চেষ্টা করবা ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে সবচেয়ে বেশি মার্কস তোলা যায়, ঠিক আছে? 80+ তোলার চেষ্টা করবা। সো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সিন প্যাসেজের সাজেশন নিয়ে। সিন প্যাসেজের সাজেশন নিয়ে তুমি যেই বোর্ডেরই হও না কেন, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কিনা, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, হ্যাঁ চট্টগ্রাম বোর্ড, যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তোমার জন্য এই 16টা প্যাসেজই এনাফ, ঠিক আছে? এই 16টা প্যাসেজ তোমার জন্য এনাফ। এই যে আমি দেখাচ্ছি, প্রথমে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, মাই নেম ইজ আমেরিগো, ড্রিমস, আই হ্যাভ আ ড্রিম, এই প্রথম পেজের 8টা। তারপর
সেকেন্ড পেজের এই 8টা মানে টোটাল 16টা প্যাসেজ তুমি যেই বোর্ডেরই হও না কেন এগুলোর মধ্যে থেকে আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তার মধ্যে আমি যদি বলি এটার মধ্যেই কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো মাদার ইন ম্যানুয়ালটা আমি বলবো খুব বেশি ইম্পর্টেন্ট। মাদার ইন ম্যানুয়াল যে শুধু প্যাসেজ সিন প্যাসেজ হিসেবে আসবে এটা কিন্তু না, এটা তোমার হচ্ছে ন্যারেশনে আসতে পারে, পাংচুয়েশনে আসতে পারে, ঠিক আছে? সো সামারি হিসেবে আসতে পারে, এই জন্য আমার কাছে মাদার ইন ম্যানুয়ালটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। সেকেন্ডলি আই হ্যাভ আ ড্রিম, ড্রিমের প্যাসেজ আছে, ড্রিমের পোয়েম আছে, পোয়েমটা তোমরা পড়ে নিবা, পোয়েমটা থেকে হচ্ছে সামারি আসতে পারে, ঠিক আছে? ড্রিম পোয়েমটা কিসের জন্য আসতে পারে? সামারির জন্য আসতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখলাম এই দুইটা খুব ভালো, খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। এটা ছিল সিন প্যাসেজ প্রথম পেজের সাজেশন, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি পরের পেজে যাচ্ছি। পরের পেজে দেখো চিলড্রেন মাস্ট পাস থ্রু অ্যাডোলেসেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট এই প্যাসেজটা, এই টপিকটাই ইম্পর্টেন্ট যেই ক্লাসেরই তুমি হয়ে থাকো না কেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ইকো ট্যুরিজম, উই স্পেন্ড মানি, আরেকটা ছিল ফ্যামিলি নিয়ে মনে হয়, না যাই হোক, ইকো ট্যুরিজম, উই স্পিক মানি, জাঙ্ক ফুড, এগুলা এই 16টাই এনাফ তোমার জন্য, সিন প্যাসেজের জন্য এই 16টাই এনাফ। এখন কথা হচ্ছে আপু আমি কিছুই পড়িনি সিন প্যাসেজ, হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টটাকে তো আমি কখনো গুরুত্বই দিই নাই কলেজে যখন ছিলাম, এখন কি করব আপু? তাদের জন্য আমি 5 স্টার 4 স্টারের ব্যবস্থা করেছি। দেখো এগুলো হচ্ছে 5 স্টার প্যাসেজ, যারা কিচ্ছু পড়েননি, প্যাসেজ পড়েননি, হ্যাঁ আপনাদের জন্য স্যার ম্যাডাম আপনাদের জন্যই আমি এগুলো রেডি করেছি। এগুলো হচ্ছে 5 স্টার প্যাসেজ, এগুলো তো মাস্ট পড়বাই, এই প্যাসেজগুলো মাস্ট পড়ে পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলের প্যাসেজ না পড়ে যাবা না। তোমরা অনেকে মনে করো যে প্রশ্নের মধ্যে তো প্যাসেজটা দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আমি জাস্ট আনসারগুলো বের করে করে লিখবো, বাট না, সিন প্যাসেজকে আনসিন বানাবা না, সিন প্যাসেজকে আনসিন বানাবা না, বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমাকে সেগুলো পড়তে হবে। এতদিনে তোমাদের অনেকবার রিভাইজ দেওয়ার কথা। তারপর আমি বলছি এই 5 স্টার দেওয়া, এই দুইটা তো খুবই ইম্পর্টেন্ট। আই হ্যাভ আ ড্রিম, আমি আবার বলছি ড্রিমের একটা পোয়েম আছে, ড্রিমের যে পোয়েম আছে ওই পোয়েমগুলো ইম্পর্টেন্ট, DH লরেন্সের লেখা। তারপর দেখছো হোয়াই এডুকেশন, ফ্যামিলি রিলেশনশিপ, এই যে এই প্যাসেজটা আমি খুঁজছিলাম, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। তারপর দেখতে পাচ্ছ অ্যাডোলেসেন্স, এটাও ভালোই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্পেন্ডিং মানির যে ব্যাপারটা, এগুলো হচ্ছে 5 স্টার প্যাসেজ তোমার। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি 4 স্টার প্যাসেজ, এইগুলো যদি পড়া শেষ হয়ে যায় দেন তুমি এইগুলোতে যাবা, আমেরিগো, তারপর স্টোরি অফ শিল্পী, ওই যে শিল্পীর যে কাহিনীটা। তারপর আমরা দেখতে পাচ্ছি 4 স্টারে আরও কিছু আছে, ফিটনেস, ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের যে ফার্স্ট পার্টটা আছে এই প্যাসেজটা কিন্তু অনেক বড়, তোমরা যারা পড়েছো তোমরা জানো ইকোট্যুরিজম প্যাসেজটা অনেক বড়, সেটা জাস্ট ফার্স্ট পার্টটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আবার ওই যে হোয়াট ইজ আ ড্রিম, ড্রিমের 2টা প্যাসেজ আর হচ্ছে কবিতা। ড্রিম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ড্রিম খুবই ইম্পর্টেন্ট, প্যাসেজে আসতে পারে, যদি প্যাসেজ সিন প্যাসেজ হিসেবে না আসে তাহলে সামারি হিসেবে আসবে। কি বললাম? যদি সিন প্যাসেজ হিসেবে না আসে ড্রিম তাহলে সামারি হিসেবে অবশ্যই আসবে। তারপর হচ্ছে 3 স্টার, 5 স্টারগুলো পড়া হয়ে গেলে আপনি 4 স্টার পড়বেন, 4 স্টার পড়া হয়ে গেলে 3 স্টার পড়বেন। 3 স্টার কোনগুলো? দ্য আনবিটেন গার্লস, জাঙ্ক ফুড, ব্রজেন দাস, এটা অত একটা ইম্পর্টেন্ট না বাট পড়বা, এই জন্য আমি 3 স্টারের মধ্যে রাখছি, ঠিক আছে? দ্য আনবিটেন গার্লস, ব্রজেন দাস, এটা ভালো ইম্পর্টেন্ট আছে, ব্রজেন দাস। তো এগুলো ছিল আমার সিন প্যাসেজের সাজেশান। যে পরীক্ষায় সবচেয়ে ভালো করতে চাও, A+ ক্যারি করতে চাও, তার জন্য হচ্ছে আগের এই 16টা প্যাসেজ, আর এখানে টোটাল মনে হয় 12-13টার মতো প্যাসেজ আছে। এখন তোমরা যদি বলো আপু এতগুলো কেন দিয়েছেন, সাজেশন মানে তো খুব শর্ট করে দেওয়া। ভাই তুমি HSC পরীক্ষা দিবা, হ্যাঁ, এখন যদি বলো তুমি এই 12-13টা প্যাসেজ পড়ো নাই, পড়ে আসো নাই, এখন পড়তে পারবা না, তাহলে তোমার পরীক্ষা দেওয়ার তো কোনো দরকার নাই আমি মনে করি। একটা মেয়ে যে পালায় গেছে না, ওর মতো তোমরাও পালায় যাও, পরীক্ষা দিবা না। 12টা প্যাসেজ এগুলো পড়তে পারবে না তোমরা, আধা ঘন্টা করে একটা প্যাসেজের পিছিয়ে দাও, সরি 20 থেকে 25 মিনিট দাও, 20 থেকে 25 মিনিট একটা প্যাসেজের পিছনে দাও, এগুলো তো আগে তোমার পড়াই আছে, যে ভিতরে ইনফোগুলো আবার রিকল করবা। তুমি ধরো রাইটিং সাইড পড়তেছো, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ পড়লা, 2টা প্যারাগ্রাফ পড়লা, কমপ্লিটিং স্টোরি পড়লা, ইনফর্মাল লেটার পড়লা, গ্রাফ চার্ট পড়লা, ধরলাম গ্রাফ চার্ট একটা টপিক পড়তেছো, গ্রাফ চার্ট পড়ার মাঝখানে তোমার একঘেয়েমি এসে গেছে, আর ইচ্ছে করতেছে না গ্রাফ চার্ট পড়তে বা রাইটিং সাইড পড়তে, সেই ক্ষেত্রে তুমি একটা প্যাসেজ খুলে বসবা, প্যাসেজটা রিডিং পড়ে ফেলবা, তোমাকে তো এখানে কেউ মুখস্থ করতে বলতেছে না, প্যাসেজের লাইনগুলো জাস্ট মাথায় রাখবা। এখন আমি আরেকটু ডিপলি যাবো একটু পরেই। তো আমি বলছি যারা ভালো করতে চাও অল বোর্ডের জন্য হচ্ছে প্রথম এই 16টা প্যাসেজ আমি দিয়েছি, আর যারা এখনো পড়েন নাই আপনারা কিছু, আপনাদের জন্য স্পেশালি 5 স্টার 4 স্টার আর হচ্ছে 3 স্টার প্যাসেজের ব্যবস্থাও করা হয়েছে, আপনারা এগুলো পড়বেন। আশা করছি সিন প্যাসেজ নিয়ে আর কারো কোনো
ওয়ালাইকুম আসসালাম যারা এখনো সালাম দিচ্ছ। সিন প্যাসেজগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে চাইলে নিয়ে নিতে পারো, 5 স্টারগুলো। 1 মিনিট আমি তোমাদের কমেন্টস চেক করে নিই, একটু লেটে কমেন্ট আসছে আমার কাছে। আপু সামারি একটু বুঝাবেন? হ্যাঁ সামারিতে যাব আমরা। এটার পরে সিন প্যাসেজে দেখালাম, তারপর আমি প্রত্যেকটা টপিক আজকে ফার্স্ট পেপারে যতগুলো টপিক আছে তোমার এমসিকিউ থেকে, সিন প্যাসেজের এমসিকিউ থেকে শুরু করে একেবারে ইনফর্মাল লেটার পর্যন্ত আমি সবগুলোই ব্রিফলি বলা ট্রাই করব। ওকে, তাহলে এমসিকিউতে যাচ্ছি আমরা। দেখো আমি তোমাদেরকে এমসিকিউ ব্যাপারে কয়েকটা টিপস দিচ্ছি, ঠিক আছে? এমসিকিউ সবচেয়ে ভালো সে করবে যে হচ্ছে প্রথমত কি জানবে, যার হচ্ছে ওয়ার্ড মিনিং বেশি জানবে, যে ওয়ার্ড মিনিং বেশি জানবে। ওয়ার্ড মিনিং কেন জানলে সে এমসিকিউতে ভালো করবে? তার কারণ হচ্ছে এমসিকিউ যদি তোমার 10টা আসে, তোমাদের কয়টা এমসিকিউ আসে? 10টা এমসিকিউ আসবে, একটাতে মার্ক হচ্ছে 0.5 করে, ঠিক আছে? এইটার মধ্যেই, এই 10টা এমসিকিউর মধ্যেই দেখবা 3 থেকে 4টা শুরুর দিকে বা শেষের দিকে যেদিকেই থাকুক 3 থেকে 4টাই থাকবে তোমার কি বেসড, ভোকাবুলারি বেসড। ভোকাবুলারি বেসড থাকবে। একটা ওয়ার্ড দিয়ে দিবে, ধরো ডিকেড, হ্যাঁ ডিকেড এই ওয়ার্ডটা দিল, দিয়ে বললো এই জিনিসটার সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে এটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কোনটা, নিচের কোনটা ডিকেডের সিনোনিম। অথবা দিতে পারে নিচের 4টি অপশনের মধ্যে কোনটা ডিকেডের অ্যান্টোনিম। তার মানে আমি কি বললাম, 10টা এমসিকিউর মধ্যে 3 থেকে 4টাই থাকে হচ্ছে তোমার ভোকাবুলারি বেসড। এই জন্য যে ওয়ার্ড মিনিং বেশি জানবে সেই হচ্ছে এমসিকিউতে ভালো মার্কস ক্যারি করতে পারবে। এখন ওয়ার্ড মিনিং জানার জন্য কি করতে হবে? ওই যে আমি বললাম প্যাসেজটা বারবার রিডিং পড়তে হবে। প্যাসেজে যে রিডিং পড়লে তুমি দেখতে পারবা যে ওয়ার্ডগুলো তুমি অর্থ জানছো না, বোঝার চেষ্টা করতেছো না, সেইগুলো আবার লিখে লিখে পড়বা। ওয়ার্ড মিনিংগুলো বোঝার চেষ্টা করবা। আমি বারবার বলছি ওয়ার্ড মিনিং থেকে এমসিকিউ আসবেই, এমসিকিউতে ওয়ার্ড মিনিং আসবে। ঠিক আছে, এটা ছিল এমসিকিউর একটা টিপস। সেকেন্ডলি আমি যদি বলি, অতি উত্তেজিত হবা না এমসিকিউ পাওয়ার সাথে সাথে, ঠিক আছে? অতি উত্তেজিত হওয়া যাবে না। তোমাকে একটা প্রশ্ন দিয়েছে, ধরো এমসিকিউতে 4টা অপশন দিয়েছে, এখন তারা প্রথম 3টা অপশন এমনভাবে রেডি করবে দেখে মনে হবে যে 3টার মধ্যে যে কোনো একটা হয়ে যাবে, তখন তুমি সেটা আনসার করে ফেলবা। কিন্তু তুমি তার 4 নম্বরে যাও নাই, এমসিকিউ অপশন 4 নম্বরে যাও নাই। 4 নম্বর অপশনে গেলে তুমি দেখতে পারতা যে সেখানে 4 নম্বরটাই ছিল আনসার। ওই যে যারা অতি উত্তেজিত এক্সাইটমেন্টে ঠেলায় প্রথম 3টার মধ্যে একটা আনসার করে দিয়ে আসে, বাসায় এসে দেখে আল্লাহ আমি তো 4 নম্বর অপশনটা পড়লামই না। আবার অনেকে এমন করে এমসিকিউর যে প্রশ্নটা থাকে, হ্যাঁ এমসিকিউর যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা সুন্দর করে পড়ে, লাস্টের যে একটা নট লেখা থাকে, এই নট জিনিসটা তোমরা অনেকেই খেয়াল করো না। তোমাদের কি দোষ দিব? আমি যখন এইচএসসি পরীক্ষা দেই তখন আমি নিজেই এই জিনিসটা খেয়াল করতাম না, এটার জন্য আমি কলেজে অনেক কম মার্কস পেতাম। নট থাকতো শেষে, দিয়ে একটা নট দিয়ে দিত এমসিকিউ শেষে, প্রথম কোয়েশ্চেনটা পড়তাম, লাস্টে যে নট ওয়ার্ডটা আছে এটা আমি খেয়ালই করতাম না, পরে আমার এমসিকিউটা ভুল হতো। হ্যাঁ, না বোধক কোয়েশ্চেনের জায়গায় আমি হ্যাঁ বোধক আনসার দিয়ে আসতাম, আমার ভুল হয়ে যেত। সো এগুলো ছিল আমার এমসিকিউ টিপস। এখন যদি আমি তোমাদেরকে বলি আমি ওয়ার্ড মিনিং এর কথা কেন বলেছি, দেখো এখানে একটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, এটা দিনাজপুর বোর্ড 2023-এ আসছে। এখানে বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন দ্য প্যাসেজ রেফার টু, মানে ইমানসিপেশন যার মানে হচ্ছে মুক্তি, ইমানসিপেশন মানে হচ্ছে কি মুক্তি। এখন তোমরা যারা প্যাসেজটা পড়ছিলা, অর্থ বুঝে বুঝে পড়ছিলা, তারা তো জানো ইমানসিপেশন মানে মুক্তি, বুঝার সাথে সাথে তোমরা আনসার দিয়ে দিবা সি, লিবারেশন মানেও মুক্তি, ইমানসিপেশন মানেও মুক্তি, ঠিক আছে? আর এমনও হয় অনেক সময় যে একটা ওয়ার্ড দিছে, আমি এই মেইন ওয়ার্ডটার অর্থ জানি, মানে ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, এটা আমি জানি, কিন্তু 4টা যে অপশন দিয়ে দিছে এই 4টার অর্থ না আমি ঠিক মতো পারি না, হয়তো একটা পারি বা 2টা পারি। তখন কি করবা? দেখো প্রথম যে ওয়ার্ডটা দিয়ে দিছে অপশনে, ধরো তুমি সেটা অর্থ পারতেছো, হ্যাঁ তার মানে এটার সাথে এটা যদি না মিলে তাহলে প্রথমটা তো ক্রস, সেকেন্ডটা যদি তুমি অর্থ না পারো তাহলে বাকি 2টা দেখবা, বাকি 2টা যদি তোমার মনে হয় যে আমি অর্থ পারি কিন্তু প্রশ্নের ওয়ার্ডটার সাথে যাচ্ছে না, তাহলে সেকেন্ডটাই আনসার হয়ে যাবে। তুমি সেকেন্ডটার অর্থ জানো বা না জানো, সেকেন্ডটাই হয়ে যাবে আনসার, ঠিক আছে? তো আমি এই জন্যই বললাম যে ওয়ার্ড মিনিং যে যত বেশি জানবে, সিনোনিম অ্যান্টোনিম যার যত রিচ, সিনোনিম অ্যান্টোনিম ভোক্যাবে যে যত রিচ সেই হচ্ছে এমসিকিউতে ভালো মার্কস ক্যারি করতে পারবে। সো এটা ছিল দিনাজপুর বোর্ড 2023-এর একটা কোয়েশ্চেন। তোমরা তখন বলছিলা যে দিনাজপুর বোর্ড 2023 কঠিন করছে, কঠিন করে নাই। ইমানসিপেশন নর্মাল একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা অনেকবার প্যাসেজে ইউজ করা হয়েছিল। তারপর যদি আমরা দেখি আরেকটা, এই যে আমি ডিকেডের এক্সাম্পল দিয়েছিলাম, তাই না? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিকেড স্ট্যান্ড ফর, আগেটা ছিল রিফার টু, ইমানসিপেশন মানে কি বুঝায়, পরেরটা আছে স্ট্যান্ড ফর, সেম 2023-এ আসছে দিনাজপুর বোর্ডে। দেখছো 2023 দিনাজপুর বোর্ডে সেম টাইপের 2টা কোয়েশ্চেন দিয়ে দিছে, কি কোন টাইপ?
ওয়ার্ড মিনিং টাইপ। কোন টাইপ? সিনোনিম অ্যান্টোনিম টাইপ। দেখো এখানে বলছে ডিকেড। ডিকেড মানে কি? এক দশক, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। ঠিক আছে, এখন যে ডিকেড ওয়ার্ডটার মিনিং বুঝবে সেই তো এটা আনসার করতে পারবে, তাই না? তাহলে আমি বারবার বলছি এমসিকিউতে ভালো করার জন্য আমাদের কি জানা দরকার? বেশি বেশি ওয়ার্ড মিনিং জানা দরকার। প্রথমে একটা এমসিকিউ আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে ম্যান্ডেলা ওয়াজ এগেইনস্ট। এখন দেখো আমি বললাম যে অতি উত্তেজিত হবা না। প্রশ্ন পাওয়ার সাথে সাথে এমসিকিউর ক্ষেত্রে বেশি উত্তেজিত হওয়া যাবে না। ম্যান্ডেলা ওয়াজ এগেইনস্ট। এখন তোমরা জানো যে ম্যান্ডেলা হচ্ছে ব্ল্যাক ডমিনেশনের বিরুদ্ধে, হোয়াইট ডমিনেশনের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাই না? তো হোয়াইট ডমিনেশনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি 1 নম্বর অপশনটা দেখলে যেখানে বলছে হোয়াইট ডমিনেশন অনলি। ওয়াও, এটা আনসার। আমি দাগাই দিলাম এ। আমি প্রশ্নের খাতায়, পরীক্ষার খাতায় লিখে ফেললাম যে আনসার হচ্ছে এ, কিন্তু আপনি তো আর সেকেন্ড থার্ড লাইন পড়েন নাই। এখানে যে লেখা আছে বোথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডমিনেশন, এটা তো আপনি পড়েন নাই। আপনি প্রথম অপশনটা পড়ে আনসার দিয়ে আসছেন এ। বাসায় এসে যখন কোয়েশ্চেন মিলাবেন তখন দেখবেন যে 3 নম্বরটা আনসার। হায় হায়, আমি তো 3 নম্বর অপশনটা দেখি নাই। প্যাসেজটা যখন তোমরা পড়বা তখন দেখবা যে সেখানে একটা লাইন আছে, ম্যান্ডেলা বলছে যে আই হ্যাভ নট অনলি ফট ফর হোয়াইট ডমিনেশন বাট অলসো ফট ফর ব্ল্যাক ডমিনেশন, মানে হোয়াইট ব্ল্যাক বোথ এর জন্যই ও হচ্ছে লড়েছিল যুদ্ধে। তাহলে এটার আনসার কি হবে? এরকম খুঁটিনাটি কিছু জিনিস আছে, ইনফরমেশন, সেগুলো খেয়াল রেখে পড়তে হবে প্যাসেজটা। তাহলে এটার আনসার হবে সি, বোথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডমিনেশন। ম্যান্ডেলা ওয়াজ ফট এগেইনস্ট বোথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডমিনেশন। তাহলে কি বললাম? এমসিকিউ ঠান্ডা মাথায় আনসার করতে হবে, 4টা অপশানই পড়তে হবে। তুমি যদি দেখো যে ম্যান্ডেলা ওয়াজ এগেইনস্ট, তুমি প্রথম অপশনটা পড়ে আনসার পেয়ে গেছো, আনসার পেয়ে যাওয়ার পরেও তুমি বাকি 3টা একবার হলেও চোখ বুলাবা, বাকি 3টা অপশন একবার হলেও চোখ বুলানোর চেষ্টা করবা। ঠিক আছে, এটা থাকবে আমার সাজেশন। তারপর যদি আমরা দেখি, ওকে, এটা হচ্ছে ইনফো এই যে ইনফোযুক্ত যেই এমসিকিউগুলো আসে প্যাসেজ থেকে, সেগুলো তুমি ডিরেক্টলি, তুমি যদি, এটাও দিনাজপুর বোর্ড 2023-এর কোয়েশন দেওয়া, দেখো কি স্ট্যান্ডার্ড টাইপের কোয়েশন করেছে। এখন এটা কি বলেছে? FW ডি ক্লার্ক ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন ইন, কত সালে ম্যান্ডেলাকে ক্লার্ক হচ্ছে জেল থেকে মুক্তি দিয়েছিল? এখন আমরা সবাই জানি 1990 সালে। এটার আনসার হবে 1990 সালে। আমরা কারা জানি? যারা আমরা প্যাসেজটা ভালো করে পড়েছিলাম, প্যাসেজের ইনফরমেশনগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে। ঠিক আছে, যারা প্যাসেজটা পড়েছে তারা জানে যে 1990 সালে। এখন তোমরা বলতে পারো যে আপু প্রশ্নে তো প্যাসেজ দেওয়াই থাকবে, সেখান থেকে আমরা সালটা খুঁজে বের করব। ঠিক আছে, মানলাম দেওয়া থাকবে, কিন্তু তোমার যদি জিনিসটা আগে থেকে পারা থাকে, দেখো কতগুলো, তোমার কয়েকটা সেকেন্ড পরীক্ষার হলে অনেক বেশি। এখন তুমি এখানে তোমাকে সাল খোঁজার জন্য প্রশ্নে প্যাসেজটা পড়তে হবে। প্রশ্নে যদি 3-4টা সাল থাকে, 3-4টা সালের কাহিনী পড়তে হবে কি বলছে। আর যদি জিনিসটা তুমি আগে থেকেই পারো, বাসা থেকে পড়ে আসছি, আমি সালটা আমার মনে আছে, হ্যাঁ, কারো জন্ম মৃত্যু সাল, রবীন্দ্রনাথের জন্ম, কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সাল আমরা যেমন মনে রাখি, প্যাসেজের সালগুলো তোমরা ওইভাবে মুখস্থ করবা না, জাস্ট রিডিং দিয়ে রিকল করার চেষ্টা করবা। তাহলে যারা প্যাসেজটা ভালো করে পড়েছে তারা এই প্রশ্নটা পড়ার পরপরই আনসার দিয়ে দিবে 19. ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি ইনফো বেসড এমসিকিউ কোয়েশ্চেন। তাহলে আমরা 4 ধরনের কোয়েশ্চেন দেখলাম, 3-4 ধরনের। এটা ছিল হচ্ছে কি অতি এক্সাইটমেন্টে ঠেলায় আমরা এমসিকিউ দাগাবো না। সেকেন্ড টিপস ছিল হচ্ছে ভোকাবুলারি ভালো করে পড়তে হবে বা ওয়ার্ডের মিনিং ভালো করে জানতে হবে। থার্ডটাও ছিল যে ওয়ার্ডের মিনিং ভালো করে জানতে হবে। আমি 4টা এমসিকিউ রেখেছি, 4টার মধ্যে 2টাই রেখেছি হচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে। তুমি দেখতেছো আমি কোনটার মধ্যে বেশি গুরুত্ব আরোপ করছি, ওয়ার্ড মিনিং এর মধ্যে। তারপরে যেটা দেখেছি সেটা ছিল আমাদের ইনফো বেস কোয়েশ্চেন। ইনফো বেস কোয়েশ্চেন এগুলো প্যাসেজ যে জানবে ভালো মতো, সে প্যাসেজ না পড়ে পরীক্ষার হলে আনসার করতে পারবে। তারপরে আমরা কি দেখব? তারপরে আমরা সামারি রাইটিং দেখব। সিন প্যাসেজ এমসিকিউ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। সিন প্যাসেজের এমসিকিউ নিয়ে কারো যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আমি আবারও বলছি 10টা এমসিকিউর মধ্যে প্রথমটাই দেখবা ওয়ার্ড মিনিং নিয়ে আসছে। বাপ্পি বলছে প্যাসেজটা পড়াই দিলে ভালো হতো। আমি 16টা প্যাসেজের মধ্যে কয়টা প্যাসেজ পড়াই দিব তোমাকে? ওকে, আসমা উত্তর দিয়েছে 1990। ভেরি গুড, তোমরা যা আনসার দিচ্ছ আশা করছি তোমাদের এটা পড়া আছে। তোমাদের এক্সাম ভালো হোক, দোয়া করি। বোথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডমিনেশন, জান্নাতুন নাহার আনসার দিয়েছে। এই ভুলটা এখন ভুল করলাম অপশান না পড়ে, শান্ত সরকার। দেখছো তোমাদের লাইভের মধ্যে একজন ভুল করছে, অপশান না পড়ে সে হচ্ছে হোয়াইট ডমিনেশনটা আনসার করেছে।
লাকি রহমান বলছে লাইভ কতক্ষণ হবে ম্যাম? আমি হচ্ছে সিন প্যাসেজের এমসিকিউ থেকে শুরু করছি, একেবারে লাস্ট টপিক যেটা তোমাদের ইনফর্মাল লেটার, সেই লেটার পড়ানো পর্যন্ত যতক্ষণ লাগে আমি ততক্ষণ পড়াতে থাকবো। ওকে, কোয়েশ্চেন সম্পর্কে আমি আইডিয়া দিচ্ছি। ম্যাম আর কিছু এমসিকিউ করান। ফাহিম, আমার আর এমসিকিউ করানোর আসলে সময় নাই, এখন আর এমসিকিউ করানোর সময় নেই। আমি তারপরেও 4 ধরনের 4টা রেখেছি। এখন আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেন আনসার নিয়ে একটু যদি কথা বলি, কোয়েশ্চেন আনসার নিয়ে আমি যদি কথা বলি তোমাদের, তাহলে 1 সেকেন্ড। তোমাদের হচ্ছে 5টা কোয়েশ্চেন থাকবে, ঠিক তো? 5টা থাকবে, একটাতে মার্ক হচ্ছে 3 করে, 3 5 কত 15 মার্কস থাকবে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন আনসারে, তাই না? এখন কোয়েশ্চেন আনসারে 15 মার্কসের মধ্যে যদি তুমি কপি পেস্ট করে দাও, প্লিজ আমার একটা কথা হচ্ছে, ডোন্ট কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে বলছি আমি, ডোন্ট কপি অ্যান্ড পেস্ট। এটা আমি কেন বলছি দেখো, প্রশ্নে তোমাকে একটা ধরো প্রশ্ন করছে তারা 3 মার্কের একটা কোয়েশ্চেন, হ্যাঁ, সেখানে তুমি প্লিজ কখনোই কপি পেস্ট করে দিবা না। 5টা কোয়েশ্চেনের মধ্যে 5টার আনসারে যদি তুমি প্যাসেজ থেকে কপি পেস্ট করে দাও, তাহলে বড় জোর তুমি 7 8 পাবো 15তে, সেখানেই তোমার এ প্লাস পাওয়ার আশঙ্কা সেখানে একেবারে নাই হয়ে যাবে, ঠিক আছে? এই এত বড় ভুলটা প্লিজ করবা না, ডোন্ট কপি অ্যান্ড পেস্ট। তাহলে আপু আমরা কি করব? প্রশ্নের উত্তর তো প্যাসেজে দেওয়া থাকে, আই নো প্যাসেজে দেওয়া থাকে, বাট তোমরা সিনোনিম অ্যান্টোনিম ইউজ করবা, আমি যদি বলি ধরো ইনক্রিজ একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড হচ্ছে ইনক্রিজ, ঠিক আছে, প্যাসেজের মধ্যে আছে ইনক্রিজ, তুমি ইনক্রিজ লিখবা না, তুমি লিখলা রাইস। এমন করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করার ট্রাই করবা। আরেকটা জিনিস করতে পারো, কপি পেস্ট না করে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ধরো তুমি অ্যাক্টিভ প্যাসিভ পারো তো, তাই না? ধরো সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, তুমি সেটাকে নিয়ে গেলা প্যাসিভে। সেন্টেন্সটা অ্যাক্টিভে ছিল, তুমি সেটাকে নিয়ে গেলা প্যাসিভে। সেন্টেন্সটা কোন সিম্পলে ছিল, তুমি নিয়ে গেলা কমপ্লেক্সে। তুমি নিয়ে গেলা কোথায়? কমপ্লেক্সে। অথবা প্যাসেজের মধ্যে কমপ্লেক্সে ছিল সেন্টেন্সটা, তুমি নিয়ে গেলা কোথায়? কম্পাউন্ডে নিয়ে গেলা। কি বললাম? অ্যাক্টিভ থাকলে প্যাসিভে নিয়ে যাবা, সিম্পল থাকলে কমপ্লেক্সে নিয়ে যাবা, কমপ্লেক্সে থাকলে কম্পাউন্ডে নিয়ে যাবা। সিনোনিম অ্যান্টোনিম ইউজ করার ট্রাই করবা। এইভাবে করবা, এইভাবে প্রশ্নের আনসার দিবা, কপি পেস্ট না করে এইভাবে প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ 15 তো পুরোপুরি দেয় না, কিন্তু 13 14 এমন তোমরা পাবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। কোয়েশ্চেনে মার্ক তোলা খুবই ইজি, যদি না একটু তুমি ট্রিকি ওয়েতে আনসার করো। তাহলে কি বললাম? অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করে দিবা, সিম্পল থাকলে কমপ্লেক্স, কম্পাউন্ড, এরকম করে তোমরা কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে আপু কতটুকু করে লিখবো? যেহেতু একটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 3, তোমরা চেষ্টা করবা 3 থেকে 4 লাইন লেখার। 3 4 হাইস্ট যদি যায় তাহলে 5 লাইনে যেতে পারো, না যাওয়াই বেটার। অতিরিক্ত গট বাঁধাল, আমার 5 লাইনে যাওয়ার দরকার নাই তো আমার, তাই না? 3 4 সেন্টেন্সের মধ্যে শেষ করবা। এখন তোমরা বলতে পারো সেন্টেন্স যদি ছোট হয় সেক্ষেত্রে কি করব? তোমরা সেন্টেন্স বড় করতে পারো না। আমরা বাঙালিরা খুব কম কানেক্টর ইউজ করি, বা আমি যদি বলি কানেক্টর বা কোহেসিভ ডিভাইস, এই জিনিসটা আমরা বাঙালি স্টুডেন্টরা খুব কম ইউজ করি, কানেক্টরটা। তুমি যদি 3 4টা সেন্টেন্সে তুমি দেখছো যে তোমার আনসারটা লেখা হচ্ছে না, সেক্ষেত্রে তুমি কানেক্টর ইউজ করে 2টা ছোট সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করে দিবা, হয়ে গেল তো এখানে ভেজাল শেষ, তাই না? 2টা সেন্টেন্সকে কানেক্টর বা কোহেসিভ ডিভাইস ইউজ করে যদি আমি একটা সেন্টেন্সে রূপান্তর করি, টিচার তো এখানে ধোকা খেয়ে যাচ্ছে, তাই না? সে দেখছে যে মেয়েটা একটা সেন্টেন্স লিখেছে বা 2টা সেন্টেন্স লিখেছে, কিন্তু অনেক বড় বড়। তো এটা ছিল আমার কোয়েশ্চেন আনসার সম্পর্কে মন্তব্য। প্রথমে আমি কি বলেছি? ডোন্ট কপি অ্যান্ড পেস্ট, আর সেকেন্ডলি বলেছি যে কতটুকু লিখতে হবে। কোয়েশ্চেন আনসার আর এমসিকিউ, তোমরা সিন প্যাসেজটা ভালো করে গুরুত্ব দিবা, কারণ পরীক্ষার প্রথমেই হচ্ছে তোমার সিন প্যাসেজ দিয়ে শুরু করবা, এমসিকিউ দিয়ে আর কোয়েশ্চেন আনসার দিয়ে। এই 2টা ভালো হলে পরীক্ষার হলে মন এমনিই ভালো থাকবে, বাকি জিনিসগুলো তোমাদের ভালো হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এরপরে দেখবো হচ্ছে সামারি রাইটিং, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর খুবই ভয়ের একটা জিনিস তোমাদের জন্য। সামারি রাইটিং নিয়ে তোমাদের কারো প্রবলেম আছে নাকি আমাকে বলতে পারো, আমি সামারির উপরও ক্লাস নিয়েছিলাম। তোমাদের সামারি নিয়ে কোনো প্রবলেম আছে নাকি? আর আমি যে এমসিকিউ আর কোয়েশ্চেন আনসার পড়িয়েছি, এই 2টা নিয়ে কোনো প্রবলেম থাকলে বা কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাকে।
লাকি বলছে বাংলা পড়তে গিয়ে ইংলিশ ভুলে গেছি। এটা বললে তো হবে না, এটা বললে হবে না। বাংলা বাংলা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো, বাংলা জিনিসটাই মাথা থেকে ঝেড়ে ফেলো। আতিকুর বলছে উত্তর তো সিম্পল সেন্টেন্সে লেখা ভালো। হ্যাঁ, উত্তর অলওয়েজ সিম্পল সেন্টেন্সে লেখা ভালো। এখন প্রশ্নে যদি তুমি ঘুরাই লিখতে পারো তাহলে লিখবা, আর যদি দেখছো যে ঘুরাই লেখা যাচ্ছে না তাহলে অন্য সেন্টেন্সে লিখবা। অন্য সেন্টেন্সে লিখলেও কোনো প্রবলেম হয় না, সিম্পল সেন্টেন্সে লেখা ভালো। অন্য সেন্টেন্সে লিখলে টিচার ভাববে ওয়াও ছেলেটা কত মেধাবী। আপু প্রশ্ন কত সময় ভুল যায় যে সে থেকে কি মার্ক দিবে? বুঝি নাই কি বলছো। ঠিক আছে, আমি তাহলে সামারিতে যাচ্ছি, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। একজন লিখছে আপু এ প্লাস না পাস করতে হবে। ঠিক আছে, যে এই কমেন্টটা করছে তার জন্য হচ্ছে রাইটিং পার্ট। পাস করতে হলে তোমার রাইটিং পার্টে বেশি জোর দিতে হবে। এইগুলো কি কুমিল্লা বোর্ডের জন্য? নূর মোহাম্মদ, এগুলো সব বোর্ডের জন্য। আমি বারবার বলছি এগুলো অল বোর্ডের জন্য। আলিমের যারা আছো তাদের জন্য। রিয়ারেন্সটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, আমি একটা 1 বাই 1 যাচ্ছি, সবগুলো আমি বুঝিয়ে দেব। সামারি ক্রিয়েটিভ স্টোরি নিয়ে কিছু বলেন আপু। সামারি পোয়েম টাইপের আসার কি কোনো চান্স আছে এবার? সামারি ওকে, সামারি করাচ্ছি আমি। দেখো, সামারি নিয়ে যদি কিছু কথা বলি, ইংরেজিতে থিম অফ সামারি রাইটিং, ইংরেজিতে সামারি শব্দের অর্থ হচ্ছে স্টোরি ইন ব্রিফ। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে একটি গল্পকে 5-6টি বাক্যে অল্প করে বলার নামই হচ্ছে সামারি। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে একটি গল্পকে 5 বা 6টি বাক্যে অল্প করে বলার নামই হচ্ছে কি সামারি। এখন এই লাইনটার মানে কি? স্টোরি ইন ব্রিফ মানে হচ্ছে তোমাকে একটা স্টোরি দিবে, সেটাকে ব্রিফলি বর্ণনা করবা তুমি। ঠিক আছে, 4 থেকে 5টা সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবা, এবং 4-5টা লাইন এমনভাবে লিখবা যেন সেই 4-5টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন নিয়ে অন্য কেউ একজন সেটার ব্যাখ্যা দিতে পারে। মানে প্রত্যেকটা পুরো প্যাসেজের যে মেইন টপিকটা, সেই টপিকগুলো কিওয়ার্ডগুলো সামারির ভিতরে আমাদের আনার চেষ্টা করতে হবে ব্রিফলি। তারপর যদি দেখি কি বললো এখানে, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে জিনিসটার মানে কি? মানে একটা, ধরো তোমাকে একটা স্টোরি দিল, তুমি সেই স্টোরির কিওয়ার্ড বের করবা। প্রথমে স্টোরিটা পড়বা, পুরো যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের স্টোরিটা পড়বা, পরে 5টা কিওয়ার্ড বের করবা। 5টা কিওয়ার্ড বের করবা, 5টা কিওয়ার্ড বের করে পরীক্ষার খাতার একেবারে শেষ পেজে গিয়ে 5টা কিওয়ার্ড তুমি লিখে রাখবা। আমি তোমাদের একটা সামারি ক্লাস নিয়েছিলাম, কেউ যদি সামারি ক্লাসটা না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো সামারি ক্লাসটা। সেখানে আমি তোমাদের খুব সুন্দর করে বলে দিয়েছিলাম যে সামারি স্টোরি থেকে 5টা হচ্ছে কিওয়ার্ড বের করে খাতার শেষ পৃষ্ঠায় 5টা কিওয়ার্ড লিখে রাখবা। সেই 5টা কিওয়ার্ড দিয়ে তুমি নিজের মতো করে গুছিয়ে তারপর নতুন করে একটা গল্প ছোট করে বানানোর চেষ্টা করবা। আমি কি বললাম, 5 থেকে 6টা কিওয়ার্ড বের করে রাখবা প্যাসেজ থেকে, বের করে সেগুলো কোথায় লিখবা? পরীক্ষার খাতার একেবারে শেষ পেজে লেখার চেষ্টা করবা। শেষ পেজে লিখে সেই 5-6টা কিওয়ার্ড দিয়ে নতুন একটা নিজের মতো করে গুছিয়ে নিয়ে ছোট করে একটা গল্প লিখবা, সেটার নামই হয়ে যাবে কি সামারি। সামারি কিন্তু খুব বড় করে লেখা যাবে না, সামারি খুব বড় করে লেখা যাবে না। এটা যদি তোমার পরীক্ষার খাতা হয় তাহলে 3/1 লিখতে হয় সামারি। কতটুকু লিখতে হয়? 3/1 লিখতে হয় সামারি। ধরো এখানে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এত দিয়ে শুরু করলা, এখান থেকে শুরু করে সামারিটা এতটুকু যাবে, বাকি পুরো পেজটা খালি রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে সামারি লেখার নিয়ম। পরে যদি আমরা দেখি কি বলছে, সামারি রাইটিং, প্রথম 1টি বা 2টি লাইন পড়ে মূল বিষয়ের উপর একটি ওয়ার্ড বা ফ্রেজ লিখে রাখবো। ওই যে আমি বললাম প্রথম 1টি বা 2টি লাইন পড়ে মূল বিষয়ের উপর, কারণ আমরা জানি একটা স্টোরি বা প্যাসেজের প্রথম 2-3 লাইনের মধ্যে হচ্ছে এটার মেইন টপিক কি সেটা বলে দেওয়া থাকে। সো কি বলছে, প্রথম 1টি বা 2টি লাইন পড়ে মূল বিষয়ের উপর ওয়ার্ড বা ফ্রেজ লিখে রাখবো। ওই যে আমি যে বললাম কিওয়ার্ড লিখে রাখবো, ওরা বলছে ওয়ার্ড বা ফ্রেজ লিখে রাখবো। কিওয়ার্ডটা কোথায় লিখবো? পরীক্ষার খাতার একেবারে শেষ অংশে লিখে রাখবো। তারপর বলছে কি বাকি লাইনগুলোর জন্য এইভাবে 2-3টি ওয়ার্ড বা ফ্রেজ লিখে রাখবো। পরবর্তীতে এই ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে একটি করে বাক্য লিখবো। কোনো উদাহরণ? আচ্ছা আমি এটা আগে বুঝাই। পরবর্তীতে এই ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করে একটি করে বাক্য লিখবো। ওই যে আমার কথাটা এখানে আসছে, 5-6টা কিওয়ার্ড বের করলাম, সেই কিওয়ার্ড দিয়ে পরবর্তীতে একটি করে বাক্য লিখে একটা সামারি আমরা শেষ করব। তারপর কি বললো, কোনো উদাহরণ বা উক্তি ব্যবহার করার প্রয়োজন নেই। ভাই তোমাকে সামারি লিখতে বলছে, ব্রিফলি একটা জিনিস তোমাকে লিখতে বলছে, ঠিক আছে, সেখানে তুমি উদাহরণ কেন ইউজ করবা? এক্সাম্পল কেন ইউজ করবা? সামারিতে এক্সাম্পল কখনো ইউজ করবা না। সামারিতে কখনো এক্সাম্পল ইউজ করবা না।
কখনোই এই ভুলটা করবা না। দেখো আমরা এক্সাম্পল কখন ইউজ করি, একটা জিনিসকে এক্সাম্পলিফাই করার জন্য এক্সাম্পল ইউজ করি। এক্সাম্পল কেন ইউজ করি, কোনো জিনিসটাকে এক্সাম্পলিফাই করার জন্য আমরা সেখানে এক্সাম্পল ইউজ করি। তোমাকে বলছে সামারি লিখতে, একটা গল্পকে আরও সংক্ষেপে লিখে ফেলতে বলছে 3/1 সেখানে তো আমার এক্সাম্পল ইউজ করার প্রশ্নই আসতেছে না। তাহলে বললাম কি, কখনোই এক্সাম্পল ইউজ করবা না একটা সামারির মধ্যে। তারপর কি বললো, সামারি লেখার কোনো উক্তি ব্যবহার করা যাবে না। তোমার প্যাসেজটার মধ্যে যদি কারো কোনো উক্তি থাকে, ভুলেও ওই উক্তিও তুমি ইউজ করবা না। উক্তি, উদাহরণ এগুলো কখনোই ইউজ করবা না সামারির মধ্যে। সামারি লেখার কোনো ভূমিকা দরকার নেই, সরাসরি লেখা শুরু করবে। ভূমিকা বলতে এখানে টাইটেল বোঝানো হয়েছে। আমরা যে কমপ্লিটিং স্টোরিতে টাইটেল দেই সেটা কমপ্লিটিং স্টোরির জন্যই ঠিক আছে, কমপ্লিটিং স্টোরি পর্যন্তই ঠিক আছে। সামারিতে কোনো টাইটেল বা ভূমিকা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর আমরা দেখছি কি, সামারি কয় লাইন লিখবো। সংক্ষিপ্ত একটা কথাই বলি, 1/3 লিখবা। একটা পৃষ্ঠার 3/1 লিখবা, শেষ। রাইট 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ। প্রেফারেবল হচ্ছে 5-6 সেন্টেন্স, 5-6টা সেন্টেন্স হচ্ছে প্রেফার করা যায়, এর থেকেও বেশি লেখা উচিত না। এখন তোমরা অনেকে বলতে পারো যে 5-6টা সেন্টেন্সের মধ্যে আমি সামারি শেষ করতে পারি না। ওই ট্রিক্স খাটাবা, কানেক্টর, কোহেসিভ ডিভাইস ইউজ করে 5-6 লাইনের মধ্যে নিয়ে আসবা। এই যে সামারিটা যদি তুমি 5-6 লাইনের মধ্যে দেখতেছো যে শেষ হচ্ছে না, তখন কি ইউজ করতে হবে, তখন কানেক্টর বা কোহেসিভ ডিভাইস ইউজ করে আমাকে সামারিটা 5-6 লাইনের মধ্যে লিখতে হবে। দুইটা সেন্টেন্সকে একসাথে করে ফেলবো কানেক্টর বা কোহেসিভ ডিভাইস দিয়ে। তারপর কি বলছে, বড় জোর 1 পেজের অর্ধেক লিখবে, এর বেশি নয়। 1 পেজের অর্ধেক লিখবে, এর বেশি নয়। বড় জোর যদি দেখছো একেবারে শেষ করতে পারছো না, সেক্ষেত্রে তুমি অর্ধেক লিখতে পারো, কিন্তু আমি কখনোই প্রেফার করি না অর্ধেক লেখাটা। তারপর মেইন থিম হচ্ছে কি, রাইট ইচ অফ দ্য সেন্টেন্স ইন এ ম্যানার সো দ্যাট ইট ক্যান বি এক্সপ্লেইন ফার্দার। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এইটা, মেইন জিনিসটাই হচ্ছে এটা একটা সামারির। রাইট ইচ অফ দ্য সেন্টেন্স ইন আ ম্যানার। সামারির মধ্যে যে 5-6টা লাইন লিখবা, সেই 5-6টা লাইন এমনভাবে লিখতে হবে, এমন ম্যানারের সাথে লিখতে হবে সো দ্যাট 5-6টার মধ্যে যে কোনো একটা লাইন কাউকে যদি দেওয়া হয়, সে ফার্দার সেটা এক্সপ্লেইন করতে পারে খুব ভালোভাবে। তার মানে আমি কি বোঝাচ্ছি, ধরো তোমাকে একটা ছেলের একটা প্যাসেজ দিল, সেখানে একটা ছেলের ভালো দিক, খারাপ দিক, ছেলের বর্ণনা সব কিছু বলা হচ্ছে প্যাসেজটার মধ্যে, কিন্তু প্যাসেজটার মেইন থিমটা হচ্ছে কি, ছেলেটা ভালো। সেখানে ছেলেটা ভালো, তো হি ইজ এ গুড বয়। তুমি কিন্তু সেখানে এক্সাম্পল দিচ্ছ না সে কেন গুড বয়, সে কি কি কাজ করে যার জন্য আমরা তাকে ভালো ছেলে বলছি। তুমি জাস্ট বলছো যে হি ইজ আ গুড বয়। গুড বয়, শেষে যে গুড বয় ওয়ার্ডটা বলছো বা ফ্রেজটা বলছো, এটার মধ্যে তার পুরো ব্যক্তিত্ব উঠে আসছে। এটাকেই বলা হয় যে একটা ম্যানারফুল সেন্টেন্স, যেটাকে অন্য কেউ এক্সপ্লেইন করতে পারবে, ঠিক আছে। সো এটা ছিল আমার সামারি টিপস। ডোন্ট রিগার্ডিং সামারি, নেভার স্টার্ট উইথ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। দেখো কখনোই সামারিতে, অনেক টেস্ট পেপারে আনসারের ক্ষেত্রে দেখবা, অনেক টেস্ট পেপারে আনসার শিট খুললেই দেখবা সেখানে লেখা আছে সামারির মধ্যে যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, হ্যাঁ, দ্য প্যাসেজ ইজ সেইং, উই ক্যান সি ইন দ্য প্যাসেজ। ভাই এগুলো কখনো লিখবা না, এগুলো লিখলেই এই যে 2টা 0 পেয়ে যাবা, এগুলো লিখলেই 0 পেয়ে যাবা। কখনো এই কাজটা করবা না, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, উই ক্যান সি ইন দ্য প্যাসেজ। ভাই এগুলো লিখার দরকারই নাই। কে যে শিখায় তোমাদেরকে এইসব, টেস্ট পেপার দেখে যারা লিখো তারা কিন্তু নাম্বার কম পাবো, আমি বারবার বলছি। ভুলেও এই কাজটা করবা না, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। তারপর কি বলছে, ডোন্ট জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওই যে সেম কথা, এই কথাটা আমি বারবার বলতেছি, ডোন্ট জাস্ট কপি অ্যান্ড পেস্ট। প্যাসেজ থেকে কপি পেস্ট করে দিবা না, সিনোনিম অ্যান্টোনিম ইউজ করবা। অ্যাক্টিভ থাকলে প্যাসেজে নেওয়ার চেষ্টা করবা, সিম্পল থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাবা। তারপর কি বললো, ইউজ সিনোনিম অ্যান্টোনিম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাক্টিভ প্যাসিভ। মানে বলছে ডোন্ট জাস্ট কপি অ্যান্ড পেস্ট, ইউজ সিনোনিম, কপি পেস্ট না করে সিনোনিম ইউজ করো, অ্যান্টোনিম ইউজ করো। সিম্পল থাকলে কমপ্লেক্সে নিয়ে যাও, কমপ্লেক্স থাকলে তাকে কম্পাউন্ডে নিয়ে যাও, অ্যাক্টিভ থাকলে তাকে প্যাসিভে নিয়ে যাও। এটাই বোঝাচ্ছে ডোন্ট কপি অ্যান্ড পেস্ট এই সেন্টেন্সটার দ্বারা। তারপরে আমরা দেখতে পাচ্ছি নেভার রাইট সামথিং আউট অফ দ্য টেক্সট। এটা তো প্রশ্নই আসে না, আই হোপ তোমরা এটা সবাই জানো। এখানে বলছে নেভার রাইট সামথিং আউট অফ দ্য টেক্সট। টেক্সচুয়াল জিনিসের বাইরের কিছু লিখবা না। প্যাসেজ দিয়েছে একটা মেয়ের কাহিনী নিয়ে, সেখানে তুমি তার প্রতিবেশী কাহিনী ঢুকাই দিবা না, কারণ প্যাসেজের মধ্যে তো বলাই হয় নাই, মেয়ের বাইরের কোনো কাহিনী সেই প্যাসেজের মধ্যে নাই, তাহলে তুমি বাইরের জিনিস প্যাসেজের মধ্যে কেন ইন করবা। এটাই বলছে আউট অফ দ্য টেক্সট, কিছু আনবা না। তারপর কি বলো, নেভার এক্সাম্পলিফাই অর এক্সপ্লেইন এনি আইডিয়া, রাইট কনসাইজ অ্যান্ড কম্প্যাক্ট সেন্টেন্স। দেখো কনসাইজ আর কম্প্যাক্ট সেন্টেন্স অলওয়েজ লিখতে হবে, কখনো এক্সাম্পলিফাই করতে হবে না বা এক্সপ্লেইন করতে হবে না।
এক্সাম্পলিফাই কখন করা হয়? যখন একটা সেন্টেন্সের মধ্যে এক্সাম্পল ইউজ করা হয়। কিন্তু আমাদেরকে তো বলছে জিনিসটাকে ছোট করে লিখতে, সামারিটাকে। সো আমরা কখনো এক্সাম্পল ইউজ করব না। সো এগুলো ছিল কি কি ইউজ করা যাবে না, ডোন্ট ছিল এগুলা সামারির মধ্যে। তারপর আমরা দেখব ফ্লো চার্ট। সামারির মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ও লাকি নামের একজন কমেন্ট করেছিল যে কবিতা নিয়ে কোনো সামারি আসতে পারে নাকি। আমি বলি কবিতা থেকে সামারি আসতে পারে। ড্রিম যে কবিতাটা আছে না, ড্রিম যে পোয়েমটা আছে, এই কবিতাটা তোমরা অনেক ভালো করে পড়বা। আমি বারবার বলছি, এটা কিন্তু আমার কাছে ভালো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, এখন তোমাদেরকে যা ধরো ড্রিম পোয়েমটা দিল, এখান থেকে সামারি লিখতে দিছে, ঠিক আছে? সামারিতে কখনো নিজের ওপিনিয়ন দিবা না। তোমার কি মনে হচ্ছে প্যাসেজটা পড়ে, হ্যাঁ প্যাসেজটা পড়ে তোমার কি মনে হচ্ছে, তোমার কি মন চাচ্ছে, এগুলো কখনোই দিবা না। তোমাকে তো বলে নাই তোমার মন মতো সামারি লিখতে, তোমার মনের অনুভূতি দিয়ে সামারি লিখতে বলে নাই। ড্রিম পোয়েমটা ডিএইচ লরেন্স লিখছে। ডিএইচ লরেন্স পোয়েমটা লিখছে, সে কি বুঝাইতে চাইছে পোয়েমটার মধ্যে, তার বুঝানো জিনিসটা তুমি সামারির মধ্যে তুলে ধরবা। তুমি কি বুঝছো ড্রিম পোয়েমটা পড়ে, তুমি কি বুঝছো সেটা লিখবা না, সেটা ম্যাটার করে না তাদের কাছে। তাদের কাছে ম্যাটার করে হচ্ছে ডিএইচ লরেন্স পোয়েমের মধ্যে কি বুঝাইছে, সেই জিনিসটা কি তুমি তাদের কাছে ব্রিফলি তুলে ধরতে পারতেছো নাকি, ঠিক আছে? রাইটার কি বুঝাইতে চাইছে একটা প্যাসেজের মধ্যে বা একটা কবিতার মধ্যে, সেটাই সংক্ষিপ্ত করে ব্রিফলি একটা গল্পাকারে লেখার নামই হচ্ছে সামারি। আপনার ওপিনিয়নকে কেউ পাত্তা দিচ্ছে না। আপনার ওপিনিয়ন জানানোর জন্য আপনার ফেসবুক আইডি আছে, ঠিক আছে? নিজের ওপিনিয়ন জানানোর জন্য তোমার এফবি আইডি আছে। এফবি আইডিতে গিয়ে তুমি তোমার ওপিনিয়ন যত ইচ্ছা জানাও, কেউ তোমাকে বাধা দিচ্ছে না। কিন্তু পরীক্ষার খাতায় নিজের ওপিনিয়ন জানাতে যাবা না, একদম বাস খেয়ে যাবা, ঠিক আছে? একদম বাস খাবা। পরীক্ষায় না, এই যে নিজের এফবি আইডিতে গিয়ে তোমার ওপিনিয়ন দাও, কখনো পরীক্ষার খাতায় দিবা না। পরীক্ষার খাতায় দিবে এই যে এইসব রাইটারদের ওপিনিয়ন। আশা করছি বুঝছো। সামারি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। নিজে থেকে কিছুই লিখতে পারি না আপু। কেন লিখতে পারো না নিজে থেকে? এতদিন কি করছো? নিজে থেকে কিছু যদি না লিখতে পারো, স্টার্ট করবো কি দিয়ে আপু? দ্য প্যাসেজ ডিলস উইথ টপিক নেম নাহিদুল হাসান। এই যে এটা লিখছে যে নাহিদুল হাসান, সে একবার আন্ডা পাবে না, খুবই কম মার্কস পাবা। তোমরা এ প্লাসটা এইভাবেই তুমি বাসা থেকে শিখে যাবা, ঠিক জিনিস শিখে যাবা। ভুল জিনিস বাসা থেকে শিখে পরীক্ষার হলে গিয়ে মনে করো যে ঠিকঠাক লিখতেছি কিন্তু নাম্বার আসছে না। নাহিদুল হাসান তুমি ভুলও এটা করবা না। দ্য প্যাসেজ ডিলস উইথ, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এগুলো কখনো সামারিতে আনবা না। ওকে, আপু সামারি শর্টকাট আছে? আমি আজকে যে সাজেশন দিব, আমি আজকে সামারি ক্লাস নিতে আসি নাই। আমার সামারি ক্লাস ইউটিউবে আছে, এখন আর ক্লাস করার সময়ও নাই। এখন আমরা ফ্লো চার্টে যাব। এর আগে যা যা পড়িয়েছি তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। আপু সামারিটার মধ্যে কি কি লিখবো? কোন সামারির মধ্যে কি কি লিখবা? পারভেজ জিজ্ঞেস করছে সামারির মধ্যে কি কি লিখবো। টার্গেট এ প্লাস, হারিয়ার তমাল। টার্গেট এ প্লাস টার্গেট হলে তুমি ফার্স্ট পেপারে বেশি করে গুরুত্ব দাও। ফার্স্ট পেপারে 80+ যে তুলতে পারবে তার এ প্লাস মোটামুটি নিশ্চিত বলতে পারো, ঠিক আছে? দুইটা মিলে 160 পেলেই তো তোমাদের এ প্লাস আসছে, তাই না? স্টোরি, প্যারাগ্রাফ, সাজেশন দেন। প্যারাগ্রাফের সাজেশন তো আজকে দিব না, নেক্সট ক্লাসে দিব। আজকে হচ্ছে কমপ্লিটিং স্টোরি সাজেশন দিয়ে দিব। এফএসটি থেকে কিভাবে লিখবো সামারি? আচ্ছা, ফ্লো চার্টে যাই। ফ্লো চার্ট লেখার নিয়ম, আমি ফ্লো চার্টেরও ক্লাস নিয়েছি, এখন ব্রিফলি খালি বলে যাব। ফ্লো চার্টের পয়েন্টগুলো ওয়ার্ড বা ফ্রেজ আকারে লিখতে হবে, পূর্ণ বাক্য বা ক্লজ লেখা যাবে না। কি বলছে? ফ্লো চার্টের যে পয়েন্ট ওগুলো ওয়ার্ড বা ফ্রেজ আকারে লিখতে হবে, পূর্ণ ক্লজ বা বাক্যে লেখা যাবে না। এটার মানে কি বুঝাইছে? একটা ফ্লো চার্টে তুমি বক্সের মধ্যে যে বাক্যগুলো লিখবা সেগুলো কখনো পূর্ণাঙ্গ বাক্য লিখবা না। পূর্ণাঙ্গ বাক্য কাকে বলে? যে বাক্যে সাবজেক্ট
প্লাস ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলে হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য বা ক্লজ। তাকে কি বলে? ক্লজ বলে। আর যে বাক্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিকমতো থাকে না তাকে বলে হচ্ছে ফ্রেজ। কখনোই ক্লজ আকারে বা পূর্ণ বাক্য আকারে লিখবা না, সবসময় ফ্রেজ আকারে লেখার চেষ্টা করবা। এটাই বলেছে, আমি এক্সাম্পলে দেখাই দেব। ফ্লোচার্ট ফ্রেজে লিখতে হবে, ফ্লোচার্ট ফ্রেজে লিখতে হবে, পূর্ণাঙ্গ বাক্যে ফ্লোচার্ট লেখা যায় না। দেখো আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে কি, ফ্লোচার্টে একটা সেন্টেন্স লেখার পরে আমরা ফুল স্টপ ইউজ করি না। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে সব জায়গায় সেন্টেন্সের শেষে ফুল স্টপ ইউজ করি, ফ্লোচার্টে এসে কেন বারবার বলে যে ফুল স্টপ ইউজ করা যাবে না? দেখো শুরুতেই বলছি যে ফ্রেজ লিখতে হয়। কি লিখতে হয়? ফ্লোচার্টে ফ্রেজ লিখতে হয়। আর একটা ফ্রেজের শেষে কখনোই তোমরা ফুল স্টপ দিবা না, একটা ফ্রেজের শেষে কখনোই ফুল স্টপ দিবা না, কারণ ফ্রেজ কোনো পূর্ণাঙ্গ বাক্য না। পূর্ণাঙ্গ বাক্যর শেষে আমরা ফুল স্টপ দিয়ে থাকি, যেহেতু ফ্রেজ কোনো পূর্ণাঙ্গ বাক্য না তাই আমরা ফুল স্টপ দিব না ফ্লোচার্টের শেষে। তাহলে এখানে কি বললো? মেক আ ফ্লো চার্ট অফ শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হাকালুকি হাওর। হাকালুকি হাওরের বৈশিষ্ট্যগুলো বর্ণনা দিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো। দেখো এখানে কি বলছে, ইট হ্যাজ এ ল্যান্ড এরিয়া অফ 18.386 হেক্টর। আরেকটা বলছে কি, হ্যাভিং আ ল্যান্ড। দেখো এটা হচ্ছে রং আর এটা হচ্ছে রাইট। এখন রং রাইটের কারণটা যদি আমি বলি, ওরা ওয়ান লিখে শুরু করছে, ঠিক আছে, ওরা লাস্টে ফুল স্টপ দিছে, এটা ফুল স্টপ হবে না, এখানে লাস্টে ফুল স্টপ হবে না, কিন্তু ওরা লাস্টে ফুল স্টপ দিয়েছে। তারপর বলেছে কি, ইটটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, ইট হ্যাজ এ, হ্যাজটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, তার মানে আমরা একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টও পেয়ে গেলাম, ইট হ্যাজও পেয়ে গেলাম, ফাইনাইট ভার্ব। কোন সেন্টেন্সে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা কি বলি? একটা পূর্ণাঙ্গ বাক্য বলি বা ক্লজ বলি। আমরা জানি আমরা কখনো ফ্লোচার্টে পূর্ণাঙ্গ বাক্য বা ক্লজ লিখবো না, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে রং, এটা হচ্ছে রং, রাইট হচ্ছে এটা শুরু হয়েছে কি দিয়ে? হ্যাভিং এ ল্যান্ড এরিয়া অফ ব্লা ব্লা ব্লা, হ্যাভিং দিয়ে শুরু হয়েছে, মানে এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না যেহেতু, তার মানে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য বা ক্লজ আমরা বলতে পারছি না, এটা হচ্ছে একটা ফ্রেজ, আর ফ্রেজই হচ্ছে আমাদের ফ্লোচার্টের জন্য সঠিক আনসার। তাহলে আশা করছি বুঝতে পারছো রং আর রাইটের কারণগুলো কি। এখানে ফুল স্টপ থাকবে না, এভাবেই হচ্ছে ফ্লোচার্ট লিখতে হবে। তারপরের পেজে যদি আমরা যাই, দেখো ফুল স্টপ ব্যবহার করা যাবে না, আমি আগেই কথাগুলো বলে দিয়েছি যে ফুল স্টপ ব্যবহার করা যাবে না ফ্লোচার্টে। যেহেতু পয়েন্টগুলো পূর্ণ বাক্য আকারে লেখা যাবে না, সেহেতু এদের শেষে ফুল স্টপ ব্যবহার করা যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না। ওই যে বললাম, পূর্ণ বাক্য বা ক্লজ যেহেতু আমরা লিখছি না, সেহেতু এদের শেষে কখনো ফুল স্টপ ব্যবহার করব না। এই জিনিসটা ছোট একটা জিনিস, কিন্তু অনেক ভুল হয় তোমাদের। আবার দেখো এটা হচ্ছে রং আর এটা হচ্ছে রাইট। এখন রং কি? ওয়ান অফ দ্য মেজর দিয়ে শুরু হয়েছে, এটা ওয়ান অফ দ্য মেজর দিয়ে শুরু হয়েছে, এখানে লাস্টে ফুল স্টপটা হবে না। দেখো ওয়ান অফ দ্য মেজর অফ বাংলাদেশ, এটা টাইপিং ভুল হয়েছে, যাই হোক আমি তোমাদেরকে আগেটা দিয়ে বুঝাইছি। এই যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা বাক্য, ইট হ্যাজ সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্বও আছে, কিন্তু এখানে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, এই জন্য হচ্ছে আমাদের এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে সঠিক আনসার আর এটা হচ্ছে আমাদের ভুল আনসার। এটা ছিল আমাদের ফ্লোচার্টের নিয়ম। এখন আমি যদি ফ্লোচার্ট ঘর করাটা বুঝাই দেই খুব সুন্দর করে, ধরো তুমি এই যে ফ্লোচার্ট দুইভাবে লেখা যায়, 1 2 3, এটা হচ্ছে একটা নিয়ম, আরেকটা হচ্ছে 1 2 3, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা নিয়ম। খুব সুন্দর করে, একেবারে খুব সুন্দর করে ফ্লোচার্ট পুরোটা লিখলেন, এক পেজ লাগিয়ে লিখলেন, খুব সময় নিয়ে লিখলেন। এই যে অ্যারো চিহ্নগুলো যদি না দেন, একেবারে অ্যারো চিহ্নগুলো না দিলেও কি পাবা? ডাবল জিরো পাবা। অ্যারো চিহ্ন না দিয়ে একেবারে ডাবল চিহ্ন পাবা। টিচাররা আগে হচ্ছে তোমার পারফেকশন খুঁজে, তোমার ফরম্যাটটা ঠিক আছে নাকি, তোমার ফ্লোচার্টের ফরম্যাট ঠিক আছে নাকি, টিচার আগে ফরম্যাটটা চেক করবে। ফরম্যাট যদি ঠিক থাকে দেন ভিতরের জিনিস পড়বে। এখন ফরম্যাটই যদি ঠিক না থাকে, তুমি যদি অ্যারো চিহ্ন দিতেই ভুলে যাও, তাহলে কিন্তু গ্যাচাং করে কেটে দিবে। আমাদের হোলি ক্রস কলেজে এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করতো পরীক্ষার হলে। মানে ওরা আমাদেরকে কলেজ থেকে এমনভাবে বের করছে যাতে বোর্ড পরীক্ষায় গিয়ে আমরা ফুল স্টপের মতো সামান্য জিনিসগুলো মাথায় রেখে তারপর পরীক্ষার খাতায় লিখতে পারি। তো আমি তোমাদেরকে বারবার বলছি, অ্যারো চিহ্নগুলো খেয়াল রাখবা, কখনোই ফুল স্টপ ইউজ করবা না সেন্টেন্সের শেষে। এইভাবে করতে চাইলে এইভাবে করতে পারো,
আর এই শেপে করতে চাইলে এই শেপে করতে পারো, যার যেভাবে ইচ্ছা। আমি এটা প্রেফার করি, আমাদের কলেজে এভাবে শিখিয়েছে। কলেজে এভাবে না দিলে আমাদের নাম্বার কেটে দিত। ওই যে বললাম আমাদেরকে কলেজ থেকে এমনভাবে বের করে যাতে বোর্ড পরীক্ষায় গিয়ে আমরা 0.5-এর জন্য আমরা যুদ্ধ করতাম এক্সাম হলে, মানে এইভাবে না লিখলে আমাদের মার্কস কেটে দিত। কারণ তারা চাইতো আমরা যেন পরীক্ষার হলে এভাবে লিখে অভ্যস্ত হয়ে যাই, সো দ্যাট এইচএসসি বোর্ড পরীক্ষায় গিয়ে আমাদের আর কোনো প্যারা না হয়। তোমরা এভাবে লিখতে চাইলে লিখতে পারো, যে যেভাবে ইউজ টু সেভাবেই লিখো, সমস্যা নাই। তাহলে আমরা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি, ফ্লো চার্ট শেষ হয়ে গিয়েছে। ফ্লো চার্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? একজন লিখছে এই জন্যই তো বলি এত সুন্দর করে লিখলাম নাম্বার দিল না কেন। এই যে নাম্বার দিবে কিভাবে, আপনি যদি অ্যারো চিহ্নগুলোই না দেন তাহলে তো নাম্বার দিবে না। প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে কি ফ্লো চার্ট করতে হবে? হ্যাঁ, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, তবে তোমাকে প্রথমে তো একটা সেন্টেন্স দিয়ে দিবে, তোমাকে বাকি 5টা করতে হবে। যেই সেন্টেন্সটা দিয়ে দিবে আর কোয়েশনে কি বলছে সেটা অনুযায়ী তুমি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করবা। সাজেশনের বাইরে থেকে প্রশ্ন আসলে চোখ কপালে উঠে যাবে। কেন চোখ কপালে উঠে যাবে? এর আগে কি আর পড়েন নাই আপনারা কিছু? একজন লিখছে আপু আজকে রাতে পড়ে কিভাবে 33 পাবো? আজকে রাতে পড়ে 33 পাবা? 3ও পাবা না, আজকে রাতে পড়বা। 2 বছর কি করছো? আপু এক লিখে কি ফুল স্টপ দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, এক লিখে অবশ্যই ফুল স্টপ দিবা। 1 2 3 এগুলো লিখে ফুল স্টপ দিবা, 1 2 3 এগুলো পরে ফুল স্টপ দিবা, তারপরে সেন্টেন্সটা লেখা শুরু করবা। লাইনের শেষে কি ফুল স্টপ হবে? সজীব ব্যাপারী, আমি এতক্ষণ কি বলছি ফুল স্টপ হবে না। আপু গ্রাফ চার্ট বুঝান। ফ্লো চার্টে প্যাসেজ সিকোয়েন্স না মানলে লিখলে নাম্বার কাটা যাবে না। মোহাম্মদ সাব্বির হোসেন, ফ্লো চার্টে প্যাসেজের সিকোয়েন্স না মানলে নাম্বার কাটা যাবে না। উল্টাপাল্টা করে ধরো, প্যাসেজের প্রথম থেকে তুমি একটা সেন্টেন্স লিখছো, তারপর শেষ থেকে লিখছো, তারপর মাঝখান থেকে লিখছো, এটাতে নাম্বার বিন্দু মাত্র নাম্বারও তোমার কাটবে না, তোমার আনসারগুলো সঠিক হলেই হয়েছে, এটাতে নাম্বার কাটা যাবে না। আপু ফ্লোচার্ট বুঝি না, আবার বুঝান। ফ্লোচার্ট বুঝো না তাহলে আমার ক্লাসটা করে ফেলো, আমার ক্লাসটা ইউটিউব রেকর্ড দেখে করে ফেলো, বুঝে নিবা ইনশাল্লাহ। আপু রিয়ারেঞ্জ বক্স করার পরে কি প্যাসেজ লিখতে হবে? পারভেজ আহমেদ, হ্যাঁ প্যাসেজ লিখতে হবে, আমি অবশ্যই অবশ্যই সাজেস্ট করি প্যাসেজ লেখার জন্য। রিয়ারেঞ্জ নিয়েও আমি কথা বলবো একটু পরে। আমি একজন স্যারের কাছ থেকে পড়েছিলাম, ফ্লো চার্টে প্রথমে যে একটা উত্তর দেওয়া থাকবে ওইটার মতো করে লিখতে হবে, যেমন প্রথমে বড় হাতের থাকলে বড় হাতে লিখতে হবে, শেষে ফুল স্টপ থাকলে ওইটাও দিতে হবে। তোমার যে স্যার বলছে কিছু বলার নাই, আমার শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, প্রথম সেন্টেন্সটা যেভাবে থাকবে সেভাবে লিখবা। পরীক্ষার হলে কোয়েশ্চেনে যখন টাইপিং মিস্টেক হয় সেক্ষেত্রে একটা তারা ভুলে ফুল স্টপ দিয়ে ফেলে, তারা দিতেই পারে ফুল স্টপ, তুমি দিবা না। আপু শুরু কি ক্যাপিটাল লেটার দিয়ে? হ্যাঁ অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা, ফ্লো চার্টে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা। আর যদি দেখো যে কোয়েশনে হচ্ছে স্মল লেটার দিয়ে শুরু করছে, সেই ক্ষেত্রে তুমি স্মল লেটার দিয়ে শুরু করতে পারো, তোমার নাম্বার কাটার কোনো স্কোপ নাই। আর যদি দেখো যে প্যাসেজে ক্যাপিটাল দিয়ে শুরু করছে, তুমিও ক্যাপিটাল দিয়ে শুরু করবা। সবসময় ক্যাপিটালে লেখার চেষ্টা করবে, ক্যাপিটালে লিখলে না কখনো নাম্বার কাটে না, স্মলে লিখলে এক একজন টিচারের মতামত মাইন্ড এক এক রকম থাকে, তখন কাটতেও পারে। আপু ইউটিউব চ্যানেলের নাম কি? ইংলিশ ভাইয়া পেজের যে নাম, ইউটিউব চ্যানেলেরও সেই নাম। ওকে তাহলে পরেরটাতে যাই। আমরা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজটা দেখবো। এটা আমি বলি এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আর তোমরা হচ্ছে এমসিকিউ যেমন তোমাদের ভোক্যাবের উপর ডিপেন্ড করে, এইটাও ভোক্যাবুলারির উপরে অনেকটাই ডিপেন্ড করে। ভোক্যাবুলারি ভালো থাকলে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এমনি পারা যায়। উইথ ক্লোজের ক্ষেত্রে তোমাকে যে বক্সের মধ্যে 10-12টা যে ওয়ার্ড দিবে, সেই ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিংই যদি না জানো তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা? সো এই জন্য আমি বলতেছি এটার জন্য ওয়ার্ড মিনিংটা বেশি জরুরি। আর উইথ ক্লোজ উইদাউট ক্লোজ খুব মানে কমন ফেলানো খুবই কষ্ট সত্যি বলতে, কারণ খুব কম রিপিট হয়, বাট ওয়ার্ড মিনিং জানা থাকলে যে জানে সে ভালো করবে। তারপর আমি সাজেশন হিসেবে তোমাদের জন্য এই 12টা রেখেছি, যদি কমন পড়ে যায় তাহলে তো তোমার 7 কপালের ভাগ, আর যদি কমন না পড়ে তাহলে কিছু করার নাই, ওয়ার্ড মিনিং বুঝে বুঝে আনসার করবা। ঠিক আছে, তাহলে এই যে এই 12টার একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমার টেস্ট পেপার থেকে দেখে এগুলো পড়ে নিও, এই 12টার স্ক্রিনশট একটু নিয়ে নাও। তোমরা এই 12টা স্ক্রিনশট নিয়ে নাও, যদি কমন পড়ে তাহলে তো পড়ছেই।
তোমরা একটু ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ আর উইথ ক্লোজের স্ক্রিনশট নিয়ে নাও। ক্যাপিটাল লেটারে কি পুরো সেন্টেন্স লিখবো? হায় রে বোকা। আরিয়ান ইসলাম পারভেজ, ক্যাপিটাল লেটারে প্রথম, এই যে দেখো এডুকেশন এইমস এট, এই সেন্টেন্স একটু খেয়াল করো। এডুকেশন ক্যাপিটাল লেটারে শুরু করছে, তারপরেরগুলো তো স্মল লেটারই হবে। আমার মনে হচ্ছে আমি নার্সারি বাচ্চা পড়াচ্ছি, এইচএসসির না। এডুকেশনের ইটা ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো ক্যাপিটাল লেটার কেন হবে? ঠিক আছে, তাহলে আমি ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ। আচ্ছা, আমি ফ্লোচার্ট নিয়ে আরেকটু কথা বলি, তোমাদের অনেক কনফিউশন ফ্লোচার্ট নিয়ে। দেখো, পরীক্ষায় ধরো প্রশ্নের মধ্যে হচ্ছে তোমাদের 1 নাম্বারটা দেওয়া থাকে, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করেই, ধরো 1 নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে ওরা যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে, তুমি আনসারের ক্ষেত্রে বাকি যে 5টা তুমি লিখবা সবগুলো তুমি ক্যাপিটাল লেটারেই শুরু করবা, ঠিক আছে? আর যদি তারা স্মল লেটার ইউজ করে, তুমি বাকি সবগুলোর ক্ষেত্রে স্মল লেটার ইউজ করবা, ঠিক আছে? আমি প্রেফার করি অলওয়েজ ক্যাপিটাল লেটার ইউজ করা। ক্যাপিটাল লেটার ইউজ করলে কখনো নাম্বার কাটে না, স্মল লেটার অনেক টিচার নাম্বার কাটে। তারপর যদি আমি ফুল স্টপের কথা বলি, আমি খুবই রেয়ার দেখেছি যে প্রথমে যে সেন্টেন্সে কোয়েশ্চেনে দেওয়া থাকে সেই সেন্টেন্সের শেষে ফুল স্টপ খুব রেয়ার দেওয়া থাকে। যদি দেওয়া থাকে, ইন কেস প্রশ্নে যদি দেওয়া থাকে ফুল স্টপ, তাহলে তুমি যে বাকি 5টা লিখবা সেই 5টার ক্ষেত্রেও তুমি তাহলে ফুল স্টপটা দিয়ে দিও। সে বাকি 5টার ক্ষেত্রেও তুমি তাহলে ফুল স্টপটা ইউজ করো, যেহেতু প্রশ্নে করছে, কিন্তু খুবই কম করে। আশা করি তোমাদের এবার ফুল স্টপ ইউজ করবে না, দেখা যাক কি হয়। তাহলে আমি বললাম ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এগুলো একটু তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে রিয়ারেঞ্জ নিয়ে একজন কমেন্ট করেছিল যে রিয়ারেঞ্জে প্যাসেজটা কি লিখবো নাকি। শুনো, এই এক্সাম হলে না অনেক চালাকি করে টাইম বাঁচাতে হবে। তুমি রিয়ারেঞ্জটা পড়লাম, রিয়ারেঞ্জটা, আমি একটা কথা বলি জানো, আমি যখন ইংলিশ ফার্স্ট পেপারের, সত্যি কথা কিন্তু এটা, আমি ইংলিশ ফার্স্ট পেপারের পরীক্ষার দিন প্রথমে তো হচ্ছে আমাদের 5 থেকে 10 মিনিট আগে মনে হয় পরীক্ষার খাতা দিয়ে দেয়। 10 মিনিট আগে যখন পরীক্ষার খাতা দিয়ে দেয়, আমি মার্জিন করেছি। মার্জিন করার পরেই একটা খালি পেজের মধ্যে আমি কি করছি, আমি এই বক্সটা করে ফেলছিলাম। এই পুরো বক্সটা আমি করে ফেলেছি, 1 2 3 4 এগুলো 10 পর্যন্ত লিখে ফেলেছি। উপরে লিখে রেখেছিলাম রিয়ারেঞ্জ কত নম্বরে আছে সেটা তো আমি জানি, কত নম্বরে মনে হয় 6 নাকি 5-এর মধ্যে যেন রিয়ারেঞ্জ থাকে, আমার মনে নাই। তো আমি লিখে রেখেছিলাম যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এত। আমি তো জানতাম যে এত নাম্বারে আসবে, টেস্ট পেপার থেকে তো আমি বিগত সালের প্রশ্নগুলো দেখে আসছি। তো আমি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এত লিখে রিয়ারেঞ্জ লিখে রাখতাম, তারপরে একটা বক্স করে 1 থেকে 10 পর্যন্ত লিখে রাখতাম, জাস্ট আনসারের জায়গাটা খালি রাখতাম। হ্যাঁ, আনসার জায়গাটা খালি রাখতাম। তারপর আমি বাংলা সেকেন্ডের দিনে এমন করেছিলাম, বাংলা সেকেন্ডে অনেকগুলো আনসার কিন্তু বক্স করে করতে হয়, তাই না? বক্স করে করলে হচ্ছে দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য আমি প্রশ্ন পাওয়ার আগেই বাংলা সেকেন্ডের দিন বক্স করে রেখেছিলাম। আর টিচাররা কিছু বলে নাই, কারণ আমি একেবারে ফার্স্ট বেঞ্চে পড়েছিলাম। আমার সামনেই 3জন টিচার একসাথে গার্ড দিত, আমার সামনেই তারা বসে থাকতো। তো তাদের সামনে আমি যা করার করতাম, তারা আমাকে দেখে হাসতো। কিন্তু তারা তো জানে না যে আমি আমার টাইম বাঁচানোর জন্য এই ট্রিক্সটা ফলো করছি, ঠিক আছে? আমার এখনো মনে আছে আমি বাংলা সেকেন্ড পেপার আর ইংলিশের দিন এমন করেছিলাম। তোমরা চাইলে এটা করতে পারো, আবার ধরা খাবা না উল্টাপাল্টা ভাবে। প্রশ্ন পাওয়ার আগে চাইলে এই বক্সে করে রাখতে পারো, না করতে পারো। ধরো প্রশ্ন পাওয়ার পরে তুমি রিয়ারেঞ্জটা দেখলা, রিয়ারেঞ্জটা আনসার করলা, এতটুকু করে ফেললা, কিন্তু এই পুরো প্যাসেজটা লেখার জন্য তুমি পুরো একটা পেজ বা 2টা পেজ খালি রাখবা। আমি কি বললাম, রিয়ারেঞ্জটা ধরো তুমি আনসার করে ফেলছো, হ্যাঁ 1 2 3 করে আনসারটাও লিখে ফেলছো, তারপর যে প্যাসেজটা, এই প্যাসেজটা তুমি লিখবা না, ভুলো এই প্যাসেজটা তুমি সাথে সাথে লিখে ফেলবা না। এই প্যাসেজটা লেখার জন্য তুমি খালি জায়গা রেখে দিবা। শেষে যখন একেবারে পরীক্ষা সব টপিক শেষ হয়ে যাবে, তখন তোমার হাতে যে 5 মিনিট টাইম থাকবে, ওই 5 মিনিট যে 5 সেকেন্ডের মতো চলে যাবে চোখের পলকে, বুঝতেও পারবা না। সেই 5 মিনিট বা সেই 3 মিনিটে তুমি এই প্যাসেজটা লিখবা, সেই 5 মিনিট বা সেই 3 মিনিটে হচ্ছে তুমি এই প্যাসেজটা লিখে ফেলবা। ট্রাস্ট মি, যত সুন্দর করে যত সাবলীল ভাষায় তুমি এই প্যাসেজটা লিখো না কেন, প্যাসেজের উপর তোমার মার্কস ডিপেন্ড করতেছে না। প্যাসেজটা সুন্দর করে লিখছো নাকি খারাপভাবে লিখছো, হ্যান্ডরাইটিং সুন্দর হয়েছে নাকি বাজে হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার করে হচ্ছে এই আনসারগুলো। সো প্যাসেজটা অবশ্যই লিখবা। অনেকে বলে, অনেক টিচারই বলে যে প্যাসেজ লিখলেও হয় না লিখলেও হয়, আমি বলবো অবশ্যই লিখবা। আমাদের কলেজ থেকে তো আমাদেরকে একেবারে আমাদের মার্কসই দিত না যদি না আমরা প্যাসেজটা ঠিক মতো লিখতাম না। আমাদের কলেজে তারা প্যাসেজ পড়েও দেখতো যে আমি কি উল্টাপাল্টা করে আনসার লিখছি, এখানে একরকম লিখেছি নাকি। সো আমাদেরকে ওইরকম করে বানিয়ে বের করেছিল কলেজ থেকে যে আমরা প্যাসেজ লিখার জন্য লাস্টে 3 মিনিট হলো টাইম রাখতাম।
এটা তো খুবই ইজি, কোয়েশ্চেন দেখে দেখে জাস্ট কয়েকটা লাইন লিখে ফেলবা। এই প্লাস চিহ্নগুলো দেওয়ার দরকার নাই, এই প্লাস চিহ্নগুলো দেওয়ার দরকার নাই, একটার পরে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, প্লাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই। নর্মাল প্যারাগ্রাফ যেমন আমরা একটা প্যারাতে লিখি, ঠিক সেরকম করে একটা প্যারাতে তুমি লিখে ফেলবা। এটা ছিল তাহলে রিয়ারেঞ্জ। আমি আরও কিছু যদি কথা বলি রিয়ারেঞ্জ নিয়ে, দেখো পার্সন বেসড অথবা হিস্টোরিক্যাল বেসড কোয়েশ্চেন আসে রিয়ারেঞ্জের ক্ষেত্রে, অথবা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট থেকে আসে। এখন পার্সন বেসড বলতে কি বুঝাইছে, ধরো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে একটা রিয়ারেঞ্জ আসতে পারে, তারপর কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা রিয়ারেঞ্জ আসতে পারে, সেগুলোকে বলে পার্সন বেসড। এখন সেগুলো ধরো তোমার কমন পড়ে নাই, তখন তুমি কি করবা, দেখো প্রথমে তার নাম দিয়ে শুরু হবে, অবশ্যই যে পার্সনকে নিয়ে তোমার রিয়ারেঞ্জটা দিছে প্রথম লাইনটাই হবে তার নাম দিয়ে অথবা টাইটেল দিয়ে। সেকেন্ড বা থার্ড লাইনটা হবে তোমার হচ্ছে বার্থ ইনফরমেশন দিয়ে, মানে তার জন্মসাল, জন্মস্থান। তারপরে থার্ড লাইনে থাকতে পারে তার প্যারেন্টসের মধ্যে মায়ের নাম খুবই কম থাকে, তার বাবার নাম আর বাবার পেশাটা বেশি থাকে, তাহলে বাবার নাম বাবার পেশা দিলা। তারপর তার নিজের কি প্রফেশন সেটা দিতে পারো, প্রফেশনের আগে তার স্টাডি লাইফ সম্পর্কে থাকতে পারে, তার স্কুল কলেজ কোথায় ছিল সেটা থাকতে পারে, তার এসএসসি এইচএসসি সম্পর্কেও থাকতে পারে, জেসিকে কেউ গুনায় ধরে না, সো এসএসসি এইচএসসি থাকতে পারে। তারপর তার বিয়ে, বাচ্চা, দেন ইম্পর্টেন্ট ওয়ার্কস, তার গুরুত্বপূর্ণ কোনো কর্ম থাকলে সেটা থাকতে পারে, শেষে কি একেবারে মৃত্যুর পরে যদি তাকে নিয়ে কোনো ট্রিবিউট করা হয় সেক্ষেত্রে সেটা আসবে। সো এটা ছিল হচ্ছে আমাদের পার্সন বেসড রিয়ারেঞ্জ। যদি আসে, কমন যদি না পড়ে তাহলে এভাবে লিখবা, কমন পড়লে তো তুমি একটা লোকের জীবন কাহিনী জানোই, সেভাবে সাজিয়ে লিখবা। প্রথমে হবে তার নাম, তারপর বার্থ ইনফরমেশন, তারপর তার প্রফেশন, ম্যারেজ, ইম্পর্টেন্ট ওয়ার্কস, তারপর ডেথ, আর লাস্টে হচ্ছে ট্রিবিউট। আর যদি এমন কিছু আসে, ধরো নেচার নিয়ে একটা টপিক আসছে, হ্যাঁ, প্রথম লাইনটা হবে নেচার নিয়ে, সেকেন্ড লাইনটা হবে কি নেচারের গুড সাইড অথবা ব্যাড সাইড নিয়ে। গুড সাইড নিয়ে হইতে পারে, গুড সাইডের এক্সাম্পল দিবা, ব্যাড সাইড নিয়ে যদি হয় তখন ব্যাড সাইডের এক্সাম্পল দিবা। তারপর সলভিং মেথড, ওই নেচারের যে খারাপ জিনিসগুলো সেগুলো কিভাবে সলভ করতে হবে সেই মেথডসগুলো দিবা। তারপর শেষে কনক্লুশন, একেবারে উপসংহারটা দিবা। এটা খুবই কম আসে, এটা লেস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পার্সন বেসডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা ছিল আমার রিয়ারেঞ্জ নিয়ে কথা। রিয়ারেঞ্জে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। রিয়ারেঞ্জ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ইমন আহমেদ বলছে যদি কোনোভাবে প্যাসেজ লিখতে না পারি তাহলে কি সমস্যা হবে? 2-1 মার্ক কাটলেও কাটতে পারে, আমার মনে হয় মার্কস অবশ্যই কাটবে। কারণ একজন হচ্ছে একটা স্টুডেন্ট তোমার কষ্ট করে এতটুকু তো লিখছে, তুমিও এতটুকু লিখছো, তোমাকে সেখানে 10-এ 10 দিয়ে দিবে, আর যে পুরো প্যাসেজটা লিখছে তাকেও 10-এ 10 দিবে, অবশ্যই তোমাকে 7-8 দিবে, আর যে পুরো প্যাসেজটা লিখবে তাকে 10-এ 10 দিবে। ঠিক আছে, রিয়ারেঞ্জে পুরো মার্কস ক্যারি করা যায় ম্যাথের মতো, আর যদি একটা ভুল হয় তাহলে অটোমেটিকলি 2টা ভুল হয়ে যায়। কারো কোনো প্রবলেম থাকলে এটাতে বলতে পারো। ম্যাম প্যাসেজটা কি লিখতে হবে নাকি? শিফুল, হ্যাঁ প্যাসেজটা লিখতে হবে। প্যাসেজ লেখার জন্য লাস্টে জায়গা রেখে দিবা, আর একেবারে লাস্ট মুহূর্তে এসে 3-4 মিনিট যখন থাকবে তোমার হাতে, সেই সময় এসে তুমি প্যাসেজটা লিখতে পারো। আর ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে বাংলার মতো তো আর না, বাংলা সমাজ এগুলোর মতো তো আর সিকিউ না যে অনেক অনেক লেখা, কম টাইমে পরীক্ষা শেষ হয়ে যায়। হিস্টোরিক্যাল বেসড রিয়ারেঞ্জ আসলে কি করব? হিস্টোরিক্যাল বেসড খুবই কম আসলে সেখানে টপিক পয়েন্টটা তুমি পড়লে বুঝতে পারবা কোনটা টপিক পয়েন্ট, তারপরে মাঝখানে যদি সাল দেওয়া থাকে, অলওয়েজ 2-3টা সাল দেওয়া থাকে, 3টা সাল যদি দেওয়া থাকে তখন তুমি সালের ক্রমানুসারে সাজাবা, যে সালটা আগে সেটা আগে দিবা, পরেরটা পরে, দেন লাস্টেরটা লাস্টে দিবা। এইভাবে সালের ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো করবা। একজন লিখছে আপু কমন না পড়লে আপনার খবর আছে। কমন না পড়লে খবর আছে, যাই হোক। তারপর আসো কমপ্লিটিং স্টোরি, 15 মার্কস, একটা হিউজ মার্কস ক্যারি করতেছে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এটা সবচেয়ে রাইটিং পার্টে যারা পাস করতে চান, আজকে রাতে পড়ে 33 পেতে চান, তারা হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে ফোকাস করেন। কমপ্লিটিং স্টোরিতে খুব ভালো মার্কস পাওয়া যায়। কমপ্লিটিং স্টোরির উপরে অলওয়েজ একটা টাইটেল দিবা, কমপ্লিটিং স্টোরির উপরে টাইটেল দিবা। কোন ক্ষেত্রে টাইটেল দিবা? যখন তোমাকে ক্রিয়েটিভ স্টোরি লিখতে দেয়। ক্রিয়েটিভ স্টোরি যখন লিখতে দিবে, কমপ্লিটিং স্টোরি তো 2 ধরনের হয়, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে ট্রেডিশনাল। ট্রেডিশনালটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়, কিন্তু 2024 সালে 3 থেকে 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরিটা বেশি আসছে। সো এবার আশা করা যাচ্ছে যে ক্রিয়েটিভ স্টোরি থেকে কোয়েশ্চেন হতে পারে।
ইন কেস। আর শিখে রাখো ক্রিয়েটিভ স্টোরিটা। ক্রিয়েটিভ স্টোরি, ট্রেডিশনাল স্টোরিটা হচ্ছে কি আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, দেখে আসছি এরকম স্টোরি, ওই যে কাকের স্টোরি, খরগোশের স্টোরি, এগুলো সবাই জানি। আর ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে ধরো একটা মেয়ের কাহিনী বললো, যে একটা ছেলের কাহিনী বললো, ঢাকায় আসছে, অ্যাডমিশন টেস্ট দিয়েছে, কোথাও চান্স পায়নি, তখন সে বাড়িতে চলে গিয়েছে, এতটুকু পর্যন্ত তারা তোমাকে প্রশ্নে বলে দিবে। তারপরে বাড়ি যাওয়ার পরে কি হয়েছে সেটা তুমি নিজের মতো করে বানিয়ে লিখবা, এখানে ফিক্স কোনো গল্প নাই। বানিয়ে লিখবা, পরের অংশটা লজিক অনুযায়ী বানিয়ে লিখবা, উল্টাপাল্টা কিছু বানিয়ে লিখবা না। এটাকেই বলে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ঠিক আছে, তুমি তারপর লিখতে পারো যে ছেলেটা বাড়িতে যাওয়ার পর হয়তো বিজনেস শুরু করেছে, বা বিদেশ যাওয়ার জন্য আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, অথবা আবার সেকেন্ড টাইম দেওয়ার জন্য আবার ঢাকায় আসে ট্রাই করছে। এরকম করে ক্রিয়েটিভ স্টোরি লিখবা। ক্রিয়েটিভ স্টোরি এক একজনেরটা এক এক রকম হবে। ক্রিয়েটিভ স্টোরির উপরে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। কমপ্লিটিং স্টোরিতে একটা ক্রিয়েটিভ স্টোরির উপরে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। ক্রিয়েটিভ স্টোরি যখন লিখবা তখন মাস্ট টাইটেল তোমাদেরকে দিতেই হবে। এই টাইটেলের না দিলে 1 নাম্বার কাটা যায়, টাইটেল না দিলে 1 নাম্বার কাটা যায়। আমি যখন কলেজে পরীক্ষা দিতাম, কমপ্লিটিং স্টোরিতে ক্রিয়েটিভ স্টোরি আসছিল আমাদের এক সময়, আমি এত সুন্দর করে মনের মাধুর্য মিশিয়ে কমপ্লিটিং স্টোরিটা লিখেছিলাম, অনেক বড় করে লিখেছিলাম, কিন্তু আমি টাইটেল দেই নাই। আমার এই টাইটেলের জন্য আমার 2 মার্কস কেটে দিয়েছিল স্যার, আমার এখনো মনে আছে। ওই কমপ্লিটিং স্টোরির জন্য আমার টাইটেলটা আমি লিখি নাই, টাইটেলের জন্য আমি জায়গাও রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে পুরো স্টোরিটা আমি লিখে ফেলি, পুরো স্টোরিটা লেখার পর আমার মাথায় অটোমেটিক টাইটেল চলে আসবে যে কী সম্পর্কে আমি এই প্যাসেজটা লিখেছি। লেখার পর আমি যে জায়গাটা খালি রাখছি আমার আর মনে নাই টাইটেল লেখার কথা, তারপর আমার 2টা মার্কস চলে গেছে সেখানে। তাহলে আমরা কি দেখলাম? কমপ্লিটিং স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি সম্পর্কে বললাম। এখন যদি তোমাদের যদি ক্রিয়েটিভ স্টোরি না আসে, ট্রেডিশনাল স্টোরি আসে, তাহলে এই 15টা পড়তে পারো। এগুলো থেকে আশা করি কমন এসে যাবে, কারণ দেখো অনেক বেশি রিপিট হয়। 2017টা 2022-এ আসছে, 22-টা 2024-এ আসছে, 2017টা কোথায় আসছে? 19-এ আসছে। এখানে দেখো 2018টা 19-এ আসছে, 19-এরটা আবার 22-এ আসছে, 2017টা 24-এ আসছে, আবার এখানে দেখতে পাচ্ছি 2019-এরটা 2022-এ আসছে। এখানে 17তেও আসছে সিলেট বোর্ডে, আবার সেটা 23 সালেও আসছে। আমি তোমাদের একটা বুদ্ধি বলে দেই, তোমরা যারা টেস্ট পেপার সলভ করো নাই, অন্তত 2017, যারা টেস্ট পেপার ভালো করে সলভ করো নাই তারা কয়েকটা বোর্ড সলভ করবা মাস্ট। 2016, 2017, 2019, 2022, অবশ্যই এই কয়েকটা সলভ করবা। প্রত্যেকটা টপিকের জন্য বলতেছি, আমি খালি কমপ্লিটিং স্টোরির জন্য বলতেছি না, প্রত্যেকটা টপিকের জন্য এই কয়েকটা সাল প্র্যাকটিস করবা। তোমরা 2025-এ পরীক্ষা দিবা, তো যদি রিপিট হয় তাহলে 2017, 16, 19 এগুলোর মধ্যে থেকে একটা রিপিট হওয়ার চান্স আছে 2025-এ। তাহলে আমি কি বললাম? যারা টেস্ট পেপার একদমই পড়ো নাই, আমি যখন পড়েছিলাম তখনও পড়োনি, তারা হচ্ছে 16, 17, 19, 22 এই 3-4টা পড়ার চেষ্টা করবা। তোমাদের 25 সালে এসে সেখান থেকে রিপিট হওয়ার চান্স বেশি। তাহলে এই স্টোরিগুলোর স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, 15টা স্টোরির স্ক্রিনশট নিয়ে নাও। কমন পড়লে এগুলোর মধ্যে থেকে পড়বে, আর ক্রিয়েটিভ স্টোরি কখনো কমন পড়ে না। তোমরা স্ক্রিনশট লিখে হলে আমাকে কমেন্টে ডান লিখে জানিও। আপু একদম সাধারণ করে বুঝিয়ে দেন যাতে সহজে লিখতে পারি, সময় খুব অল্প, মাথায় কিছু ঢুকছে না, কোনটা রেখে কোনটা পড়বো। ওই যে আমি বললাম, মাথায় কিছু ঢুকছে না, কোনটা রেখে কোনটা পড়বো, এই বোর্ডগুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করো, এই কয়েকটা বোর্ড রিভাইজ দেওয়ার চেষ্টা করো। অনেকগুলো টপিকই তুমি এই সব বোর্ড থেকে কমন পেয়ে যাবা 2025-এ, যেহেতু পরীক্ষা দিবা তোমরা। আপু একটা স্টোরি দিয়ে কয়েকটা স্টোরি লেখা যাবে না? একটা স্টোরি দিয়ে কয়েকটা স্টোরি কিভাবে লিখবা? কথা শুনলে টাইটেল কি দিব ম্যাম? তোমাকে যে ক্রিয়েটিভ স্টোরির যে প্রথম যে টপিকটা দিয়ে দিবে, হ্যাঁ শুরু টপিকটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর তুমি উপরে টাইটেলের জন্য প্রথমে জায়গা রেখে দিবা, প্রথমে টাইটেল লিখবা না। তোমাকে যে জিনিসটা ক্রিয়েটিভ স্টোরিতে যে 3 থেকে 4 লাইন তারা দিবে প্রশ্নে, সে 3-4 তো লিখবাই, তারপর বাকি নিজের অংশটা লিখবা, নিজের মন মতো করে লিখবা, লিখার পরেই তুমি টাইটেলটা দিবা। পুরো স্টোরিটা লিখার পরে দেখবা টাইটেল অটোমেটিক মাথায় চলে আসছে। আপু আপনি কোন কলেজে পড়তেন? আমি হোলি ক্রস কলেজের স্টুডেন্ট ছিলাম। কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা একটু বলে দিতেন।
15টা দিয়েছে, মাত্র 15টা দিয়েছে, এটার মধ্যে আর ইম্পর্টেন্ট বলবো না আমি। এই 15টা দিয়েছে, এটার মধ্যে কমন পড়ে নাকি সন্দেহ, আবার এটার মধ্যে ইম্পর্টেন্ট যদি বলতে চাই। তারপর দেখো গ্রাফ চার্ট, পাই চার্ট আছে 15 মার্কস, সেখানে কমপ্লিটিং স্টোরির মতো আমি গ্রাফ চার্টের উপরে খুব সুন্দর করে একটা ক্লাস নিয়েছি, সেখানে আমি গ্রাফ চার্ট সম্পর্কে আইডিয়া দিয়েছি তোমাদেরকে, পাই চার্ট সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। এখানে আমি গ্রাফ চার্ট রেখেছি কয়েকটা, আর এখানে রেখেছি হচ্ছে তোমাদের পাই চার্ট। সবচেয়ে বেশি আসতে দেখা গিয়েছে হচ্ছে গ্রাফ চার্ট সবচেয়ে বেশি আসতে দেখা যায়। এই গ্রাফ চার্টটা যদি দেখো তোমরা, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এডুকেটেড পিপলরা প্রফেশন হিসেবে কোন জিনিসটাকে চুজ করে, এই জিনিসটা কয়টা বোর্ডে আছে? চট্টগ্রাম 2017, যশোর 2019, সিলেট 2023, রাজশাহী 2023, বরিশাল 2023, আবার চট্টগ্রাম 2024। তার মানে কে বলছে যে 2025-এ আসবে না? আমার তো মনে হচ্ছে 2025-এ তোমাদের এটাও আসতে পারে, 2025-এ এটা আসলেও এসে যেতে পারে। এতবার এত বোর্ডে রিপিট হয়েছে, তোমাদের জন্য এটা রিপিট হতে পারে, বলা তো যায় না। এটা হচ্ছে এই প্রথমটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে নিবা। সেকেন্ড যেটা দ্য ইন্টারনেট ইউজার্স, এটাও রিপিট হয়েছে, 17-তে আসছে, 19-এ আসছে, 24-এ আসছে। আশা করি এটা 25-এ আসবে না। যদি এসে যায় ইন কেস, তখন তোমরা কি করবা দেখো, ইন্টারনেট নিয়ে আসতে পারে, ইন্টারনেট থেকে কয়েক ধাপে প্রশ্ন আসতে পারে। মানে টপিক হচ্ছে তোমার ইন্টারনেট, টপিকটা হচ্ছে ইন্টারনেট, কিন্তু প্রশ্ন থাকবে আলাদা। যেমন দেখো দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, ইন্টারনেট ইউজার আর মোবাইল ফোন ইউজার ইন বাংলাদেশ, এটা ছিল একটা। সেকেন্ড যেটা দ্য ইউজার্স কন্ডিশন অফ সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট, পজিশন অ্যান্ড পজিশন লিখছে, এটা হবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজার্স অফ ইন্টারনেট। তাহলে আমরা কি দেখছি, টপিকটা হচ্ছে ইন্টারনেট, মেইন থিমটা হচ্ছে ইন্টারনেট, কিন্তু ভিতর থেকে বিভিন্নভাবে কোয়েশ্চেন আসতে পারে। ইন্টারনেটের খারাপ দিক, ভালো দিক, ইউজেস অফ ইন্টারনেট, সোশ্যাল সাইট কতজন ইউজ করে, ঠিক আছে? তার মানে ইন্টারনেট সম্পর্কে তুমি একটু বেসিক আইডিয়া নিয়ে যাবা, যে টাইপেরই গ্রাফ চার্ট আসুক না কেন, যেন তুমি সেটা আনসার করতে পারো। আর প্রথমটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়বা। তারপর যদি আমরা দেখি দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, এটা লেস ইম্পর্টেন্ট যদিও, পড়ে নিবা। তারপরে যেহেতু আমি সাজেশনের মধ্যে রাখছি ডিফারেন্ট একাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটি, এটা ভালো ইম্পর্টেন্ট আছে, এটাও দেখে নিবা। তবে প্রথম দুইটা একটু বেশি গুরুত্ব দিবা, প্রথম দুইটাই বেশি গুরুত্ব দিবা। প্রফেশন বা এডুকেটেড পিপল, তাদের চয়েস, এডুকেটেড পিপলদের চয়েস ইন প্রফেশন, আর একটা হচ্ছে কি ইন্টারনেট ইউজার। তো এটা ছিল আমাদের গ্রাফ চার্ট। পাই চার্টে যদি আমরা যাই, খুব কম আসতে দেখা গিয়েছে হচ্ছে আমাদের এই পাই চার্টগুলোই, সবচেয়ে বেশি আসে হচ্ছে গ্রাফ চার্ট। পাই চার্ট এমন চিত্র দিয়ে আসবে, পাই চার্ট দেখো কি বলছে, দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ 2023 সালে আসছে, অন্য বোর্ডে আসছে হচ্ছে 2024-এ, রিপিট হচ্ছে কোয়েশ্চেন। সেকেন্ডটা দেখো 17-তে আসছে, সেটা 23-এ আসছে, আবার 23-এ দুইটা বোর্ডে আসছে। এটা 2017-তে আসছে, আবার 2019-এ আসছে। এই জন্য আমি বলতেছি তোমাদের জন্য 2019-এর সবগুলো বোর্ড একটু ভালো করে পড়ে নিবা। 2019 তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সাল, 2019 তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 2022 তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই সালগুলো একটু ভালো করে পড়ে নিবা টেস্ট পেপার থেকে সবগুলো টপিক। তারপর কি বললো, টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন আ সিটি, দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ। এগুলো হচ্ছে তোমার পাই চার্টের জন্য। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে নিয়ে ফেলো, এগুলো হচ্ছে তোমার পাই চার্টের জন্য। স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে আমাকে ডান লিখো। ইন্টারনেট ইউজার আসবে ইনশাল্লাহ, আসতেও পারে, বলা যায় না। ম্যাম আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে। একজন লিখছে, আপু আপনি না বলছিলেন আর আসবেন না, আমি ক্লাসের শুরুতে এটাই বলেছিলাম যে আমি তোমাদের থেকে বিদায় নিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এখনও যেহেতু সময় আছে আর দুইটা ক্লাস নিয়ে তোমাদের আরেকটু হেল্প করা যায় নাকি, আমি চেষ্টা করি, এজন্য আমি আবার চলে আসছি। ম্যাম ক্লাসগুলো সিরিয়াল করে দিলে এখন খুব ভালো হতো। আলী, তুমি হচ্ছে ইংলিশ ভাইয়া নামের ইউটিউব পেজে যাও, সেখানে আমার ক্লাসগুলো প্লেলিস্ট করাই আছে, সেখানে দেখবো শুরুতে সবগুলো আমার ক্লাসই আছে। আপু সামারি কত পেজ লিখবো? 3 ভাগের 1 ভাগ, একটা পেজের 3 ভাগের 1 ভাগ লিখবো হচ্ছে সামারি।
তারপর আমরা দেখি কি আছে, ইনফর্মাল লেটার আছে 10 মার্ক এটাতে। ইনফর্মাল লেটার 19 থেকে আমরা এটা পড়ে আসছি, খুবই ইজি একটা জিনিস। ইনফর্মাল লেটার নিয়ে কখনো কেউ ভয় পাবা না, কখনো কেউ প্যারা খাবা না ইনফর্মাল লেটার নিয়ে। এটা আসলে বানিয়ে লেখা যায়, যদি কমন না আসে তাহলে বানিয়ে লেখা যায়, কিন্তু আমাদের হচ্ছে ইনফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, এই 3টা জিনিস প্রথাগতভাবে প্রচলিত হতেই থাকে। হ্যাঁ, একেবারে 5-6 বছর আগে যেটা আসছে সেটা এখন আসতেছে, গত বছর আসছে, তার আগের বছর আসছে, মানে জাস্ট টপিকটা হালকা একটু ডিফারেন্স থাকে, অত একটা ডিফারেন্স থাকে না ইনফর্মাল লেটারের ক্ষেত্রে। দেখো এইবার এটা আসতে পারে, ডেঙ্গু ফিভার এবার আসতে পারে, এখন চারিদিকে অনেক ডেঙ্গু হচ্ছে, সো আই থিঙ্ক এটা আসলেও আসতে পারে, এটা তোমরা 3 স্টার দিয়ে রাখো। তারপর দেখছে কি, আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশন পরের প্ল্যান কি সেটা সম্পর্কে একটা লেটার আসতে পারে, এটাও ভালো ইম্পর্টেন্ট, এটা অনেক আসতে দেখা গিয়েছে। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার্স রেগুলারলি, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা আমি 3 স্টার দিচ্ছি। সাজেশনে সবগুলোই তো পড়বা, এগুলোর ভিতর থেকে যেগুলো ভালো করে পড়বা আমি সেগুলোতে স্টার দিচ্ছি। দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস, অ্যাডভাইজিং হিম অর হার টু স্টাডি রেগুলারলি, মানে অ্যাডভাইসিং হিম অর হার মানে বলতে বুঝেছি তোমার ছোট ভাই বোনকে রেগুলার স্টাডি করার জন্য একটা অ্যাডভাইস দিয়ে তুমি তার কাছে লেটার লিখছো। অ্যাডভাইজিং হিম অর হার টু গিভ আপ স্মোকিং, তুমি তোমার ছোট ভাইকে একটা লেটার লিখছো সে যেন স্মোকিং ছেড়ে দেয় সেই সম্পর্কে। ধরো তোমার ভাইটা হোস্টেলে থাকছে, তাকে তুমি একটা চিঠি লিখছো স্মোকিংটা যেন ছেড়ে দেয়, সেই উপলক্ষে তুমি একটা ইনফর্মাল লেটার লিখছো তার কাছে। নট টু স্পেন্ড মাচ টাইম অন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, এটাও ছোট ভাই বোনদের কাছে লেখা একটা লেটার। তারপর হচ্ছে কি, ডিসক্রাইবিং ইউর কান্ট্রি, এটা ডেসক্রাইবিং ইউর কান্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট, তুমি তোমার একটা বাইরের দেশের ফ্রেন্ডের কাছে একটা লেটার লিখছো তোমার নিজের কান্ট্রি সম্পর্কে ডেসক্রাইব করে। তারপর কি বলছে, সাজেশনস ফর লার্নিং অ্যান্ড রানিং কম্পিউটার, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আমি বলি দেখো, ধরো এই 10টার মধ্যে তোমাদের কমন আসলো না, তখন কি করবা? দেখো এখানে বলছে কি, আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন প্ল্যান সম্পর্কে বলতে, এটা কি তোমরা লিখতে পারবা না? কয়েকটা 4-5টা সেন্টেন্সেও কি লিখতে পারবা না? তুমি লেটারের ফরম্যাটটা জানো, শুরুতে কি লিখতে হয়, শেষে বক্সে করে কি লিখতে হয়, এটা তোমার ঠিক থাকলো, এটা ঠিক থাকলে এভরিথিং ইজ ওকে। ফ্লোচার্টের মতো লেটারের ফরম্যাটও যদি তুমি ঠিক রাখো তাহলে হচ্ছে তুমি নাম্বারটা পেয়ে যাবা। মাঝখানে তুমি জাস্ট কয়েকটা লাইন বানিয়ে লিখবা। এইচএসসি এক্সামের পর কি করবা সেটা কি তুমি বানিয়ে লিখতে পারবা না নিজের মতো করে, জাস্ট সিম্পল কয়েকটা সেন্টেন্সে সিম্পল সিনোনিম অ্যান্টোনিম ইউজ করে? তারপর বলছে কি, অ্যাডভাইজিং হিম অর হার টু গিভ আপ স্মোকিং, গিভ আপ স্মোকিং, তোমার ভাইকে, ছোট একটা ভাইকে ইনফর্মাল লেটার লিখতে বসে যে সে স্মোক করে, স্মোকিং যাতে ছেড়ে দেয়। তো এটাও কি নিজের মন মতো করে 4 থেকে 5টা লাইন লিখতে পারবে না? যদি না পারো পরীক্ষার হলে যাও না, তোমার দরকার নেই এই পরীক্ষা দেওয়া। খুবই ইজি টপিক থাকবে, নিজে থেকে বানিয়ে লিখতে পারবা যদি এগুলোর মধ্যে থেকে কমন না পড়ে যায়। ঠিক আছে, আমি তো আর জ্যোতিষী না যে একেবারে 10টা দিব 10টা থেকে কমন এসে যাবে, আমি তো জ্যোতিষী না। হ্যাঁ, আমি তাও তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, এগুলো থেকে কমন আসতে পারে, না আসলে বানিয়ে লিখবা, সিম্পল সেন্টেন্সে বানিয়ে লিখবা, কঠিন সিনোনিম অ্যান্টোনিম ইউজ করার তো আমার প্রয়োজন হচ্ছে না, তাই না? তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত পরীক্ষার আগের দিন আমার সাথে থাকার জন্য। ওকে, তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আপু একটা দিয়ে সব লেখা যাবে এমন টিপস দিন আপু। আরে আপু কি টিপস দিব, ওই যে শুরুতে যে একটা লেটারের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা তুমি জানবা শুধু টেস্ট পেপার থেকে দেখে, সে ফরম্যাটটা জানলে মাঝখানে জাস্ট 4-5টা লাইন, একটা লেটার, একজন কমেন্ট করছে একটা স্টোরি দিয়ে কি সব স্টোরি লেখা যায় নাকি? এটা কি আদৌ সম্ভব একটা স্টোরি দিয়ে সব স্টোরি? কমপ্লিটিং স্টোরি সাজেশনটা আবার দিন, স্ক্রিনশট নিতে পারেনি, হ্যাঁ শিওর অবশ্যই। কমপ্লিটিং স্টোরি সাজেশন নিতে পারেনি, স্ক্রিনশট এই যে নাও, যে স্ক্রিনশট নিতে পারোনি নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। স্ক্রিনশট যে নিতে পারোনি নিয়ে নাও। আর কারো কোনো কিছু স্ক্রিনশট নেওয়া বাকি থাকলে আমাকে বলতে পারো, আমি শেষ স্লাইডটা এনে দিব। আপু ফর্মাল লেটার আসবে? ফর্মাল লেটার ফার্স্ট পেপারে তো ফর্মাল লেটার আসে না, ইনফর্মাল লেটার আসে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে ডান লিখো। স্টোরি শর্টকাট আছে নাকি? না, স্টোরির কোনো শর্টকাট নেই। স্টোরির আবার কি শর্টকাট থাকবে? স্টোরি হচ্ছে যদি ট্রেডিশনাল স্টোরি আসে, ট্রেডিশনাল স্টোরি আসলে তুমি গতানুগতিক যে গল্প সেটা লিখবা, উল্টাপাল্টা কিছু লিখতে যাবা না। ট্রেডিশনাল স্টোরি কিন্তু নিজের মন মতো করে বানিয়ে লেখা যায় না, যেটা সঠিক গল্প সেটাই লিখতে হয়। বক্স করতে হবে নাকি? কোথায় বক্স করতে হবে নাকি আমি বুঝতে পারি না, পারভেজ ঠিক করে বলো। আপু শেষ সময় একটা কথা বলতে চাই, বলো। কে কে আটকে রাখছে? দোয়া করি সবার পরীক্ষা যেন ভালো হয়।
আপু আপনি খুব সুন্দর করে বুঝান, অনেকটা ক্লিয়ার। থ্যাংক ইউ ইউসুফ। থ্যাংকস আপু। আমি আপনাদের পেজে নিউ স্টুডেন্ট, আরিয়ান ইসলাম পারভেজ। ওকে, নিউ স্টুডেন্ট। আর একটা ক্লাস পাবা আমার তোমরা, এইচএসসি 25 ব্যাচ আর একটা ক্লাস পাবা। আর যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ তাদের জন্য আমি একাডেমিক ক্লাস নেওয়া শুরু করবো ইনশাল্লাহ নেক্সট উইক থেকে। তোমাদের ছোটো ভাই বোন থাকলে তাদেরকে সাজেস্ট করতে পারো আমার ক্লাস করার জন্য। এইচএসসি 26 ব্যাচের জন্য একাডেমিক ক্লাস নিয়ে আসবো। আপু কুমিল্লা বোর্ডের প্রশ্ন কি বেশি হার্ড হয়? না, আগে অনেক হার্ড হতো, সত্যি বলতে কুমিল্লা বোর্ডের প্রশ্ন আগে অনেক বেশি হার্ড হতো। এখন নর্মাল, এখন অত একটা হার্ড হয় না কুমিল্লা বোর্ডের প্রশ্ন। আগে ঘাটতারা প্রশ্ন করতো। 24-এর লেটারগুলো কি আবার রিপিট হবে? আমার কেন জানি 23, 19, 17 দেখে চোখ যায়। আর লেটার ছাড়া তো অন্য কিছু আসে না। লেটারের জায়গায় তো লেটারই আসবে, অন্য কিছু আসবে না। কিন্তু 23, 19, 17 দিকে চোখ যায়। হ্যাঁ, 23, 22, 19, 17 এই 16 এই বোর্ডগুলো পড়ার চেষ্টা করবো। 16 পড়ো বা না পড়ো, 17, 19, 22, 23, 17, 19, 22, 23 এইগুলো পড়ার চেষ্টা করবা। 24 থেকে রিপিট খুব কম হয়, মানে গত বছরেরটা রিপিট খুব কম হয়। পিডিএফ নাই? হ্যাঁ পিডিএফ আছে, পিডিএফ আমরা পোস্ট করে দিব পেজে, আর না হলে পেজে ইনবক্স করতে পারো। আপু লেটার আরেকবার দেন। পার্থ বিশ্বাস বলছে আমার কমেন্ট সিন করেন না। হ্যাঁ এই যে করলাম পার্থ। এই যে লেটার স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহমিদ মাঝার, একটু তাড়াতাড়ি করো, ক্লাসটা শেষ করে দিব। একজন লিখছে আপু আপনার ক্লাস প্রতিদিন চাই, তাহলে এইচএসসি 26 ব্যাচের সাথে আমার ক্লাস করবা তোমরা সপ্তাহে 2 দিন করে। আমি নিয়মিত তাদের একাডেমিক ক্লাস নিব, ওদের সাথে কইরো যদি আবার ক্লাস করতে ইচ্ছে হয় আমার। এনাহিতা ইসলাম লিখছে যে আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের সবাইকে এত ইজি করে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেস্ট অফ লাক অনাহিতা। আপু কোয়েশনটা পুরো একটু আলোচনা করবেন? সঞ্জিতা পুরো তো আলোচনা করছি, সিন প্যাসেজ, এমসিকিউ, কোয়েশন, রিয়ারেঞ্জ সব কিছু আমি বলে দিলাম। গ্রাফ চার্ট লেখার নিয়মটা যদি দেখিয়ে দিতেন। এখন আর কোনো টিয়ম দেখাবো না, এখন আমি যে সাজেশন দিতে আসছি। নিয়ম যদি দেখতে ইচ্ছে হয় আমাদের ইউটিউব পেজ থেকে আমার রেকর্ড ক্লাসগুলো দেখে নাও। আপু রিয়ারেঞ্জ কি কমন আসবে? রমজান সরকার লিখছে হ্যাঁ রিয়ারেঞ্জ প্রচুর কমন আসে, সত্যি বলতে রিয়ারেঞ্জ প্রচুর কমেন্ট আসে। ম্যাম আপনাকে বান্দরবান দাওয়াত রইল। থ্যাংক ইউ। আপু আর আসবেন লাইভে? হ্যাঁ আসতে পারি, সেকেন্ড পেপারের আগে আসলেও আসতে পারি, শিওর না। মেজবা অরিয়ান বলছে লেট করে ফেলছে মনে হয়, একেবারে ছুটি দিতে আসছো। আপু আপনার ক্লাস করে খুব ভালো লাগলো, ধন্যবাদ। রবিউল ইসলাম শান্ত, থ্যাংক ইউ রবিউল। ইমেইলে যে ফর্ম সাবজেক্ট লিখতে হয় এগুলো কি বক্স করব? নীরব রইব। হ্যাঁ বক্স করবা, অবশ্যই বক্স করবা। ইমেইলের ফর্মেটটা উপরে বক্স করার চেষ্টা করবা। ম্যাম 23-24 বোর্ড থেকে কি আসতে পারে? 23 থেকে আসতে পারে, 24 থেকে আসতে পারে বলে মনে হয় না। আপু আমাদের কি প্যারাগ্রাফ আসবে নাকি গ্রাফ চার্ট? হায় রে বোকা হামজা কাজী, প্যারাগ্রাফ আসবে সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে আসবে গ্রাফ চার্ট। আমাকে জিজ্ঞেস করে, পরীক্ষা দিবে নিজে কালকে, আমাকে জিজ্ঞেস করতেছে। নাদিয়া লিখছে থ্যাংকস আপু এত সুন্দর করে বোঝানোর জন্য, ওয়েলকাম। থ্যাংক ইউ। ফারহান লাবু বলছে 80+ না আসলেও 70+ হবে ইনশাল্লাহ। ওয়েলকাম সঞ্জিত আক্তার নীলো। তোমাদের কমেন্টই আসতেছে না আমার কাছে। ঠিক আছে তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। সো আজকে এই ক্লাসটা এখানেই শেষ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ আমার সাথে ক্লাসটাতে যুক্ত ছিলা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালো করে পড়ো, ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। ইংলিশ ফার্স্ট পেপার, কালকে ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম, এটাতে চেষ্টা করবা সর্বোচ্চ নাম্বার ক্যারি করার জন্য। শুরু থেকে যখন তুমি সিন প্যাসেজটা পেয়ে কোয়েশ্চেন পাওয়ার পর যখন সিন প্যাসেজটা দেখবা, খুব তাড়াতাড়ি একটা রিডিং দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি রিডিং দেওয়ার চেষ্টা করবা। আর শুরুর দিকে টাইমটা একটু কাজে লাগানোর চেষ্টা করবা, কারণ তোমরা অনেকে শুরুর দিকে ঠান্ডা মাথায় আনসার করতে থাকো, স্লোলি শেষের দিকে গিয়ে হচ্ছে তোমরা ধরা খেয়ে যাও টাইমের জন্য। সো আই থিঙ্ক তোমরা বাংলা এক্সামটা দিয়ে বুঝতে পারছো যে যারা শুরুর দিকে স্লোলি লিখেছে তারা ধরা খেয়েছে পরে। সো বাংলা এক্সাম খারাপ হোক, ইট ডাজেন্ট ম্যাটার। এখন অনেকগুলো সাবজেক্ট পড়ে আছে, ওই সাবজেক্টগুলোতে যেন তোমাদের A+ আসে এমন করে পড়বা। আর কখনো হচ্ছে বাসায় এসে প্লিজ তোমরা কোয়েশ্চেন এমসিকিউ মিলাবা না।
এমসিকিউ হয়েছে নাকি হয়নি কখনো মিলবে না। আমি জেএসসি বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, কখনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন মিলাতাম না বাসায় এসে। মিলালে কি হতো, আমি জানতাম আমার এমসিকিউ ভুল হবে, একটা না একটা তো ভুল হবে, এটা জানারই কথা। ভুল হলে কান্নাকাটি শুরু করে দিব, পাড়া জিনিস আমি ভুল করে আসছি এগুলো নিয়ে ডিপ্রেসড থাকবো, এই জন্য কখনো আমি আনসার মিলাতাম না। শিমলা আক্তার ওয়েলকাম। রাহাত লিখস আপু গ্রাফ চ্যাট আসবে নাকি পাই চ্যাট আসবে? প্রবাবলি গ্রাফ চ্যাট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা তাহলে আজকে আর সময় নষ্ট না করি, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।